হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরে একটু তাড়াতাড়ি হাত চালাও না। আরে বাবা, তুমি চিন্তা করো না, এবারে একদম লেট হবে না। মিশিকাও তৈরি হয়ে গেছে, ওই দেখো বাইরে খেলছে। সত্যি এবারে ধামকে এমন হবে যা শব্দে অনেক যুগ মানুষ মনে রাখবে। আমরা ঠিকঠাক বেরোতে পারবো তো এখান থেকে? আরে 100%। এমনিতেও আমাদের উপর কারো সন্দেহ নেই। আর যতক্ষণে আমরা এখান থেকে বের হব ততক্ষণে তো এই বাড়ি আর এই জায়গাটাও চিহ্ন মুছে যাবে। আর শুধু দেখো, এবার আমার হাতের কারিগরি, কেউ বলতে পারবে এটা নকল পাসপোর্ট? তুমি নকল পাসপোর্ট নিয়েই পড়ে থাকো, আসল ধামাকা তো আমি করব। কথোপকথন চলছিল গোয়েন্দা বাহিনীর সিক্রেট এজেন্ট রিয়া এবং তার স্বামী তামিমের মধ্যে। তারা দুজনেই অনেক গুরুত্বপূর্ণ দুইজন সদস্য গোয়েন্দা বাহিনীর, কিন্তু দুজনের বর্তমানে দেশের সাথে বেইমানি করে পালানোর চিন্তা ভাবনা আছে। দেশে আতঙ্কবাদীরা নতুন করে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে। এই ব্যাপারে তাদেরকে তদন্তের জন্য পাঠানো হয়েছিল, কিন্তু তারা সেই তদন্ত করেছে ঠিকই, কিন্তু রিপোর্ট প্রশাসনের কাছে দেয়নি, বরং টাকা খেয়ে প্রমাণ সহ পুরো বাড়িটা গিয়ে উড়িয়ে দেওয়ার প্ল্যান করছে। তাদের এই প্ল্যান হচ্ছে তারা এই দেশ ছেড়ে পালিয়ে যাবে এবং পালিয়ে যাওয়ার আগে তাদের বাড়িতে যত প্রমাণ আছে সবকিছুই বোম মেরে উড়িয়ে দেবে এবং সবাই ভাবতে তাদের বাড়িতে বোম ব্লাস্ট হয়েছে এবং প্রমাণ সহ তারা পুড়ে মারা গেছে। কিন্তু তারা নকল পাসপোর্ট ব্যবহার করে অন্য নামে দেশে পালিয়ে যাবে, এতে করে তাদের উপরে কোনো সন্দেহই আসবে না। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। তারা দুজনেই ভয় পেয়ে গেল। এই সময় তাদের বাড়িতে কে আসবে? দুজনেই বন্দুক হাতে নিল, এরপর আস্তে আস্তে দরজার কাছে গেল। দরজার কাছে যেতেই আবারও কলিং বেল বেজে উঠল। তখন রিয়া দরজাটা খুলে দিল সতর্কভাবেই, কিন্তু দরজা খুলে বাইরে তাকাতেই দেখতে পেল একটি ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে। তখন ডেলিভারি বয় হাসি মুখে বলল, ম্যাম, এই কুরিয়ারটা আপনার। এরপর রিয়া লোকটার কাছ থেকে পার্সেলটা রিসিভ করলো। পিছন থেকে তামিম সেটা দেখলো। রিয়া পার্সেলটা রিসিভ করে তার মেয়ের দিকে তাকালো। তার মিশিকা বাইরে খেলতেছে। কিছুক্ষণ সেখানে নীরবতা। হঠাৎ করেই একটি বিরাট ব্লাস্ট হয়, টুকরো টুকরো হয়ে যায় পুরো বাড়ি। এরপর সেই বাড়ির কোনো চিহ্নই থাকে না, শুধু পুরা কয়েকটা অংশ পড়ে থাকে সেখানে। এটা কেউ বুঝতে পারে না তারা দুজনে কি মারা গেছে নাকি পালিয়ে গেছে। যদি পালিয়ে যেত তাহলে তাদের মেয়েটাকেও নিয়ে যেত, কিন্তু তাদের মেয়ে সেখানেই রয়ে গেল। সে বাইরে ছিল বলেই অক্ষত থাকলো। ওদিকে সিআইডির অফিসার আবির শেখ বসে আছে একটি রেস্টুরেন্টে। তার সামনেই বসে আছে সিআইডি টিমের আরো একজন মহিলা সদস্য বললে ভুল হবে, তারা দুজনেই একে অপরকে ভীষণ ভালোবাসে। সেই ট্রেনিং থেকে তাদের পরিচয়। মেয়েটার নাম মায়া। ট্রেনিং এর সময় আবির যে একজন সিআইডি অফিসার হবে এই ব্যাপারে কারোর কোনো ধারণাই ছিল না, কারণ সে বোকার মতো চলাফেরা করত। কিন্তু মায়া এই বোকা ছেলেটার ভিতরে অদ্ভুত মায়া খুঁজে পেয়েছিল। ছেলেটা এতিম, বাবা মা কেউই নেই, অনেক কষ্ট করে লেখাপড়া করে, ইন্টারভিউ দিয়ে ট্রেনিং এর সুযোগও পেয়েছিল। কে জানতো এই ছেলেটাই একসময় বেশ নাম ডাকওয়ালা সিআইডি অফিসার হয়ে যাবে। তারা যখন একে অপরের হাত ধরে একটি সন্ধ্যের মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আবির ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়েই সে বলে উঠল, নাও, আমাদের 12টা বাজানোর জন্য এসিপি স্যার রেডি হয়ে গেছেন, মনে হয় ব্যুরোতে ডেকে পাঠাবেন। বলে সে ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে এসিপি ইরফান চৌধুরী বলে ওঠেন, আরে আবির, তুমি কোথায়? তাড়াতাড়ি বিউরতে আসো, গুরুত্বপূর্ণ একটা কাজে বের হতে হবে। ওকে স্যার, আমি এখনই আসছি। শুধু তুমি আসলে হবে নাকি? তোমার সাথে যে আছে তাকেও নিয়ে এসো। দুজনকে ধরে বিয়ে দিয়ে দিব যদি কাজের সময় আরেকদিন কোথাও ঘুরতে যাও। সরি স্যার। বলেই তাড়াতাড়ি ফোনটা কেটে দিল। আবির উঠে দাঁড়ালো। সে জানে তার গোপন রাখলেও সিআইডি টিমের সবাই জানে তারা দুজনেই একে অপরকে ভালোবাসে। এরপর তারা দুজনেই সিআইডি ব্যুরোতে পৌঁছে গেল, কিন্তু সেখানে গিয়ে তাদের যে কাজ ছিল তার চেয়েও গুরুত্বপূর্ণ একটি কাজ তাদের সামনে এসে যায়। কারণ তারা যখন রেডি হচ্ছিল ঠিক তখনই একটি কল আসে। এসিপি ইরফান চৌধুরী ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটি মেয়ে কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, এসিপি স্যার, আমি ইন্টেলিজেন্ট গ্রুপের একজন গোয়েন্দা এজেন্ট, আমাকে সাহায্য করুন প্লিজ। বিস্তারিত আপনাকে বলতে পারবো না, আমার দেওয়া ঠিকানা অনুযায়ী তাড়াতাড়ি চলে আসেন। এসিপি ইরফান চৌধুরী আর কিছুই বলতে পারলেন না। মেয়েটা ফোনটা কেটে দিল। এরপর একটি ঠিকানা টেক্সট করে দিল।
ঠিকানাটা নিয়ে তিনি চিন্তা করতে শুরু করলেন যাবেন কিনা। একটি মেয়ে বিপদে পড়েছে, তাদের তো যাওয়া উচিত। তখন আবির তার সামনে এসে বললেন, স্যার কে কল করেছিল? আপনাকে তো দুশ্চিন্তা দেখাচ্ছে কেন? আবির, জানি না কে কল করেছিল, বলেছে সে নাকি একজন গোয়েন্দা এজেন্ট, হতে পারে কোনো বিপদে আছে। একটা ঠিকানা দিয়েছে আমাদেরকে, সেখানে যাওয়ার কথা বললো তাড়াতাড়ি। এখন কি ভাবছেন স্যার, ওখানে যাবেন? যেতে তো হবেই, সত্য হোক বা মিথ্যে, আগে তো ওখানে গিয়ে সেটা যাচাই করতে হবে। চলো সবাইকে নিয়ে ঠিকানা অনুযায়ী যাই। এরপর তারা সবাই বেরিয়ে পড়লো। ঠিকানা অনুযায়ী গিয়ে দেখতে পেল একটি শুনশান নীরব গেস্ট হাউস। আশেপাশে কোনো মানুষের অস্তিত্ব নেই। তারা সবাই বন্দুক রেডি করে নিল। একটু পরেই সেই বাড়ির তৃতীয় তলা থেকে একটি যুবতী মেয়ের সাথে একটি বাচ্চা মেয়েকে নিয়ে নামলো। তারা দুজনেই বেশ ভয়ে আছে, এটা তাদের মুখ থেকেই বোঝা যাচ্ছে। ঠিক তখনই সেই মেয়েটা এসপি ইরফান চৌধুরীর সামনে এসে বলল, স্যার আমি এজেন্ট নীলা, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে আমি আপনাকে কল করেছিলাম। থ্যাংক গড আপনারা এসেছেন। স্যার আমার কাছে বেশি সময় নেই। আমাদের দুজন অফিসার রিয়া আর তার অ্যাসিস্ট্যান্ট প্লাস স্বামী সিলিন্ডার ব্লাস্টের ফলে তাদের বাড়িতেই মারা গেছে। আর এটা দুর্ঘটনা নয় স্যার, এটা একটা ষড়যন্ত্র। রিয়ার এই মেয়ে বাচ্চাটাই এখন বেঁচে রয়েছে আর আমি ভয় পাচ্ছি স্যার, একে ওরা মেরে ফেলবে। এসপি ইরফান চৌধুরী চিনতে পারলেন সেই দুই এজেন্টকে, কিন্তু তার কাছে বিষয়টা বেশ রহস্যজনক কি মনে হচ্ছে। সেই জন্য তিনি মেয়েটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা নীলা, আপনি কি করে জানলেন এই ব্লাস্টের ব্যাপারে? স্যার আমাদের হেড অফিসার ওকে বলেছিল যদি কোনো প্রবলেম হয় বা কিছু যদি হয়ে যায় ও যেন কল করে আমাকে এখানে এই গোপন গেস্ট হাউসে ডাকে। যেই আমি ওর কল পাই সাথে সাথে এখানে চলে আসি। এই বাচ্চাটাকে তুমি নিজের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কেন নিলে না? আর এই তোমাদের অপারেশনের হেড অফিসারকে? স্যার আমাদের হেড অফিসার বিক্রম সাহেব, উনি নিজেই নিখোঁজ। জানি না উনি বেঁচে আছেন কিনা, সেটাও জানি না। নিশ্চয়ই আমাদের দলেই কেউ বেইমান আছে যার জন্য এই অপারেশন ফেল হয়েছে। এবার সবাই বেশ চিন্তায় পড়ে গেল। তখন আবির মেয়েটার দিকে এগিয়ে গেল, চারিদিকে লক্ষ্য করে মেয়েটাকে হাত পায়ের দিকে লক্ষ্য করলো, কারণ তার মধ্যে কোনো সন্দেহজনক কিছু আছে বলে সেটা লক্ষ্য করার চেষ্টা করছে। তখন আবির মেয়েটার দিকে তাকিয়ে বলল, সেই বিমান তুমি নও তো? এখন আমাদের সামনে ভালো সাজার নাটক করছো? স্যার আমি যদি বেইমানি করতাম তাহলে আপনাদের কল করে কেন ডাকতাম বলুন? আমার তো ভয় হচ্ছে, হতে পারে এখনো আমার উপর নজর রাখা হচ্ছে। স্যার আমাকে যেতে হবে। কোথাও তুমি যাবে না যতক্ষণ না আমাদেরকে বলছো যে তোমার অপারেশনের উদ্দেশ্যটা কি। স্যার আতঙ্কবাদীদের যারা টাকা কালেক্ট করে দিচ্ছিল তাদের এগেন্সেটেই ছিল এই অপারেশনটা। আর আমার মনে হয় আমাদের অফিসাররা জানতে পেরে গিয়েছিলেন আসল ক্রিমিনালটা কে। সেই জন্য আমাদেরকে ওরা কিছু বলার আগেই ওদেরকে ব্লাস্ট করিয়ে মেরে ফেলা হয়। এরপর অফিসার নীলা তার ফোনটা বের করলো। ফোনটা বের করে ব্লাস্টে মারা যাওয়া সেই দুইজন অফিসার অর্থাৎ রিয়া এবং তার স্বামী তামিমের ছবি দেখিয়ে বললেন, স্যার এই হলো আমাদের অফিসাররা যারা ব্লাস্টে মারা গেছেন। এসিপি ইরফান চৌধুরী এবং আবির ছবি দুইটা নিজের কাছে নিল। এরপর কিছু চিন্তা করে এসিপি নীলাকে বললেন, ঠিক আছে, বাচ্চাটাকে আমাদের কাছে রেখে যাও। নীলা চলে যাচ্ছিল, তখন আবির পিছন থেকে ডাক দিয়ে বলল, ওয়েট, যদি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাই তাহলে কিভাবে করব? স্যার এটা গেস্ট হাউসের নাম্বার আমার সাথে আছে। যদি আপনারা কথা বলতে চান, আপনারা যদি আমার নাম বলে যোগাযোগ করাতে বলবেন, ওরা ঠিক যোগাযোগ করিয়ে দিবে। ওকে ঠিক আছে, নাম্বার দিয়ে যান। অফিসার নীলা নাম্বার দিয়ে আবারও সেই গেস্ট হাউসের ভিতরে ঢুকে গেল। তখন সিআইডি টিমের সবাই রিয়া এবং তামিমের মেয়ে মিশিকাকে নিয়ে গাড়িতে উঠল। তখন প্রায় রাত 12টার উপরে বেজে গেছে। সেই জন্য তারা অফিসে না এসে যার যার বাড়িতে চলে গেল। এসপি ইরফান চৌধুরী নিজে রিয়ার মেয়ের দায়িত্ব নিতে চাইলেন, সেই জন্য তিনি বাচ্চাটাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। ওইদিকে আবির নিজের বাসায় গেল। বাসায় গিয়ে কলিং বেল বাজাতে যাবে, তখনই গ্লাস দিয়ে লক্ষ্য করলো তার বাড়ির ভিতরে লাইট জ্বলতেছে। এটা দেখে বেশ অবাক হলো। এরপর কলিং বেল বাজতেই একটি মেয়ে এসে দরজা খুলে দিল। মেয়েটাকে দেখে সে বেশ অবাকই হলো, কারণ শাড়ি পরা মেয়ে, একটি যুবতী মেয়ে তার বাসায়, আবার এই রাতে দরজা খুলে দিয়েছে। এটা দেখে সে জিজ্ঞাসা করলো, আমার ঘরে লাইট কেন জ্বলছে? আর আপনার নাম কি? এখানে কেন?
কোন কি জামাই রাজা, মরে চিনেন না? আমি রজনী, মিসেস রজনী অভিষেক। 3 মাস আগে তুমি আমাকে বিয়ে করেছিলে গ্রামে, কিন্তু ওখান থেকে পালিয়ে এলে, তাও আবার কাউকে কিছু না জানিয়ে। আবির এমনিতেই সারাদিনের ক্লান্তি নিয়ে বাসায় ফিরেছে, তারই মধ্যে অচেনা মেয়েটার অদ্ভুত কথা শুনে আরো বেশি অবাক হলো। সে মেয়েটার দিকে তাকিয়ে বলল, গ্রামে না, ওখানে তো তেমন কিছু হয়নি। তাহলে কি আমি মিথ্যা বলছি? আমি একটা ভালো পরিবারের মেয়ে, সেখানে কিনা আমি এক পরপুরুষকে বলবো তুমি আমার বর? হ্যাঁ, আরে তুমি এসব কি বলছো? আর আমার বাসার ঠিকানা কই পেলে? তুমিই তো আমাকে তোমার ঠিকানা দিয়েছিলে, আর ফোন নাম্বারও তো দিয়েছিলে তুমি। আমি দিয়েছিলাম? মাথা ঠিক আছে তোমার? তুমি জানো না আমি একজন সিআইডি অফিসার? সিআইডি অফিসার হয়েছে তো কি হয়েছে? একটা নারীর সম্মান নিয়ে টানাটানি করার অধিকার কে দিয়েছে তোমায়? তারা দুইজনেই বেশ চিৎকার করেই কথা বলছিল। ঠিক তখনই পাশের ফ্ল্যাটের কয়েকজন মানুষ এগিয়ে আসলো। আবির নিজের সব কথা শেয়ার করে তার পাশের ফ্ল্যাটের রিমা আন্টির সাথে। তিনি তখন আবিরের সামনে এসে বললেন, কি হয়েছে আবির, তুমি তোমার বইয়ের উপর চিৎকার করছো কেন? এই কথা শুনে তো আবিরের মাথায় আকাশ ভেঙে পড়ল। তার মানে এই মেয়েটা তার প্রতিবেশীদেরও বলে দিয়েছে সে তার বউ। তখন আবির সেই আন্টির দিকে তাকিয়ে বলল, আরে রিমা আন্টি, এ আমার বউ নয়। আবির এই কথা বলতে সেই অপরিচিত মেয়েটি কান্না করতে করতে সবার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, দেখো তোমরা সবাই, দেখো না, হাই হাই, এ কি হলো? আমার বিয়ে করে এখন অস্বীকার করছে। আমার মান ইজ্জত সব গেল রে। আরে আবির, মেয়েটা কান্না করছে, তুমি কেন বলছো ও তোমার বউ নয়? আবিরের মাথায় রাগ উঠে গেল। সে মেয়েটাকে কিছু বলতেও পারছে না, আবার এসব সহ্য করতে পারছে না। যখন সে মেয়েটাকে কিছু কড়া কথা বলার জন্য মেয়েটার দিকে তাকালো, ঠিক তখনই পেছন থেকে আবারও সেই রিমা আন্টি বলে উঠলেন, তুমি জানো কতক্ষণ ধরে ও তোমার জন্য অপেক্ষা করছিল? আমি দেখলাম, তাই আমি ওকে তোমার ঘরের ডুপ্লিকেট চাবিটা দিলাম। কি বলছেন আন্টি? আমার বাড়ির চাবি আপনি যে কাউকে কি করে দিয়ে দিলেন? যে কাউকে মানে কি আবির? ও তোমার অপরিচিত নাকি? ও তোমার নিজের স্ত্রী, বিয়ে করে নিয়ে লুকোলে কেন? তবে তোমার চয়েসটা খুব সুন্দর। আরে আমি তো ভাবতেই পারিনি যে তুমি এই বয়সে বিয়ে করবে। আরে আন্টি, আমি কোনো বিয়েই করিনি। আর এই বয়সের মানে কি? দেখো বাবা, তুমি সিআইডি, তার মানে এটা নয় যে তুমি ওর উপরে তোমার রাগ দেখাবে। অপরিচিত সেই মেয়েটাকে এবার আরো সুযোগ পেয়ে গেল। তখন সে সেই রিমা আন্টির কাছে আসলো। এরপর তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, কাকিমা, ও যখন যখন আমাকে বকে আমি তখন সেটা সহ্য করে নেই, কিন্তু এখন তো বলছে আমি ওর স্ত্রী না। আমি এটা কি করে মানবো? আপনি কোন কাকিমা, আপনি কোন? ওদিকে এসিপি ইরফান চৌধুরী তখন নীলার সাথে যে বাচ্চা মেয়েটা এসেছিল, অর্থাৎ রিয়ার মেয়ে মিশিকাকে খাওয়ার কাজ ছিল। মিশিকা খেতে চাইছিল না। তখন এসিপি বলল, খাও মা, খাবার না খেলে কিভাবে তুমি বড় হবে? তোমাকে তো অনেক বড় হতে হবে। তোমার বাবা মায়ের সাথে যারা খারাপ কাজ করছে তাদের শাস্তি দিতে হবে তো। ওকে আঙ্কেল, আমি খাবার খাবো। আমি বড় হয়ে ওদেরকে অনেক শাস্তি দিব, তাই না? ঠিক তখনই ফোনটা বেজে উঠল। এসিপি তখন মিশিকার দিকে তাকিয়ে বলল, তুমি তো গুড গার্ল। শোনো মা, তুমি খাও, আমি একটু ফোনটা ধরি। এসিপি ফোনের কাছে গিয়ে দেখলো আবির কল করেছে। সেই সময় আবিরের ফোন দেখে তিনি কিছুটা অবাক হলেন। এরপর ফোন ধরে বললেন, হ্যাঁ আবির, বলো কি সমস্যা, এই সময় কল করলে? স্যার, আমি একটা অদ্ভুত সিচুয়েশনে ফেসে আছি। আমি একজনকে নিয়ে আপনার সঙ্গে দেখা করতে চাই। ঠিক আছে, তুমি অফিসে চলে এসো। আমি সবাইকে খবর দিয়ে দিচ্ছি, খুব সকালেই সবাই অফিসে চলে আসবে। আবির কোনো মতে মেয়েটাকে বুঝিয়ে শুনিয়ে একটি রুমে রাখলো। পরদিন সকালে চলে গেল সিআইডি অফিসে। সেখানে যাওয়ার পর মেয়েটাকে দেখে সবাই অবাক। এরপর আবির ঘটনা সব খুলে বলল সবাইকে। তখন মেয়েটা কান্না করতে করতে বলল, আমি প্রমিস করে বলছি, আমি তোমার অর্ধাঙ্গিনী আবির, আমি কোনো অপরাধী নই। তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আবির আর থেমে থাকতে পারল না। নিজের জায়গায় নিজের রাগটা আর তার কন্ট্রোল হচ্ছে না, অনেক কষ্টকর হয়ে পড়েছে। ওদিকে মায়া এই দৃশ্য দেখে আবিরের দিকে তাকিয়েই আছে। আবির ইশারায় মায়াকে বলল সে কিচ্ছু করেনি, কিন্তু মায়া প্রায় কান্না করেই দিবে এমন অবস্থা। তখন আবির মেয়েটা অর্থাৎ রজনীর দিকে তাকিয়ে বলল, ধর্মপত্নী, বউ, স্ত্রী, অর্ধাঙ্গিনী, চুপ করো তো। এসব শুনে শুনে আমার কান পচে গেল। আচ্ছা, এতই যখন অসুবিধা আমাকে বিয়ে করায়, তাহলে বিয়েটা করেছিলে কেন বলো? স্যার, আমার তো ওর সাথে বিয়ে করার ইচ্ছাই ছিল না। ওই আমার কাছে এসেছিল আর বাচ্চাদের মতো কান্নাকাটি করছিল, বলল রজনী আমাকে বিয়ে করে নাও,
তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কোনো মতেই বাঁচতে পারবো না। আমি মরে যাব। বিয়ে করো আমাকে। আবির এবার আর থেমে থাকতে পারলো না। মেয়েটার দিকে তাকিয়ে চিৎকার করতে করতে বলতে লাগলো, আমি গিয়েছিলাম তোমার কাছে কাঁদতে কাঁদতে যে আমাকে বিয়ে করে নাও। হ্যাঁ, এত খারাপ দিন আমার আসেনি, বুঝেছো? আবিরকে রেগে যেতে দেখে এসপি ইরফান চৌধুরী বুঝতে পারলেন ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে। সেজন্য তিনি বিষয়টা হ্যান্ডেল করার চেষ্টা করলেন। তিনি তখন তাদের দুজনের দিকে তাকিয়ে বললেন, 1 মিনিট আবির, 1 মিনিট। তোমার নাম রজনী, তাই তো? তোমার কাছে কোনো প্রমাণ আছে আবিরের সঙ্গে তোমার বিয়ে হয়েছিল? এই তো আপনি আইনের মানুষ, আপনি বুঝবেন ব্যাপারটা। প্রমাণ চাই তাই না? গ্রামের ওই কাজী যে আমাদের বিয়ে দিয়েছিল। আর এই ছবিগুলো কি মিথ্যা? স্যার, ওর ভালোবাসা আমাদের গ্রামের পুকুরের মতো শুকিয়ে গেছে। ওকে বলে দিন আমি ওকে ডিভোর্স দিয়ে দেব, কিন্তু এটা যেন ও না বলে যে আমাদের বিয়েটাই হয়নি। বলে মেয়েটা কয়েকটি ছবি এগিয়ে দিল। ছবিতে সরাসরি দেখা যাচ্ছে আবির মেয়েটার পাশে দাঁড়িয়ে আছে বিয়ের সাজে। এটা দেখার পর আবির নিজেই অবাক হলো। অন্যদিকে মায়া তো এবার সরাসরি কান্নাই করে দিয়েছে। সে ছবিগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আবির বলল, আরে বোন, ডিভোর্সের কথা এখানে আসছে কেন, যখন বিয়েই হয়নি? আচ্ছা আবির, তুমি চুপ করো, আমি কথা বলছি। রজনী, তুমি এক কাজ করো, তোমাদের গ্রামে ফোন করো। ওখানে তোমার পরিচিত লোকেরা রয়েছে, ওদের সাথে কথা বলো। স্পিকার অন করো। আর হ্যাঁ, বিশেষ করে সেই পরিবারের সঙ্গে যেখানে তোমরা থেকেছিলে। হ্যাঁ স্যার, ফোন করুন। ওদের সামনেই আমাদের বিয়ে হয়েছিল, ওরাও এসেছিল আমাদের বিয়েতে। তখনই সিআইডি অফিসার তৌসিফ এগিয়ে আসলো। এরপর ফোনটা স্পিকার দিয়ে মেয়েটার দেওয়া নাম্বারে কল করলো। এটা সেই নাম্বারটা। গ্রামে যাওয়ার পর আবির যে পরিবারের সাথে দেখা করেছিল, আবির তখন ফোনটা হাতে নিল। এরপর বলল, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ কমলা আন্টি, আমি আবির বলছি, চিনতে পেরেছেন? আরে আবির, কি বাবা, তোমাকে চিনতে পারবো না? আমাকে হঠাৎ মনে পড়লো। রজনী ঠিকঠাক বাড়ি পৌঁছেছে তো? তোমার বাড়ি খুঁজতে অসুবিধা হয়নি তো? আবির অবাক হয়ে গেল। এই মহিলা কেন বলছেন এই অপরিচিত মেয়েটার কথা? মেয়েটা তো সেখানে ছিল না, তাহলে উনি কেন এই কথা বলছেন? সে কিছুই বলতে যাবে তার আগেই তার হাত থেকে টান দিয়ে রজনী নামের মেয়েটা ফোনটা কেড়ে নিল। এরপর কান্না করতে করতে বলল, কমলা কাকি, ওকে তো আমি পেয়ে গেছি, কিন্তু ও তো আমাকে ভুলেই গেছে। ও বলছে যে ও নাকি আমাকে চেনেই না, আমাকে নাকি কোনোদিন দেখেনি, আমাদের নাকি বিয়েটাই হয়নি। হায় হায় কাকি, এ কি হলো আমার? কি হয়েছে আবির? রজনী কোনো ভুল করেনি তো? আর তোমরা দুজন এভাবে কথা বলতেছো কেন? দুজনে কত ভালো সম্পর্ক ছিল, আর এখন এসব কথা বলতেছো? ওই মহিলা ওখান থেকে অনবরত কথা বলেই যাচ্ছেন। কিন্তু তখন এসপি ইরফান চৌধুরী আবিরের দিকে তাকিয়ে বললেন, আবির, ফোনটা কেটে দাও। আমার কাছে ব্যাপারটা বেশ রহস্যজনক মনে হচ্ছে। আবির তখন চিন্তায় পড়ে গেল। এদিকে মায়া কান্না করে সেখান থেকে চলে গেল। মায়াকে এভাবে চলে যেতেই দেখে সবাই বুঝতে পারল সে কেন এখানে থেকে চলে গেছে। আবির তখন রজনী আর এসপির দিকে তাকিয়ে বলল, স্যার, আমার মাথায় কিচ্ছু আসছে না। এটা কি হচ্ছে? এই মেয়ে কেন করছো তুমি এগুলো? কি উদ্দেশ্য তোমার? বলো, কি উদ্দেশ্য তোমার? ঠিক তখনই মায়া ফিরে আসলো রুমের মধ্যে। এরপর আস্তে করে আবিরের দিকে তাকিয়ে বলল, আবির স্যার, আপনার বন্ধুরা এসেছে। এই কথা বলে মায়া আবারও সেখান থেকে চলে গেল। আবির বেশ অবাকই হলো। এই সময় তার কোন বন্ধু এখানে আসতে পারে, তাও আবার এই তার অফিসে। সে উঠে গিয়ে দেখতেই অবাক হলো, কারণ তার সেই বন্ধু যাদের সাথে সেই গ্রামে গিয়েছিল, যে গ্রাম থেকেই এই মেয়েটা এসেছে। তাদেরকে দেখে আবির কিছুটা স্বস্তি পেল। ভাবলো তার সাক্ষী দিবে তার ব্যাপারে। সেজন্য সে তার বন্ধু রাফি এবং সাকিবের দিকে তাকিয়ে বলল, আরে তোরা এখানে কি মনে করে? আমি তোদের ফোন করতে যাচ্ছিলাম। কিন্তু আবিরকে অবাক করে দিয়ে রাফি বলে উঠল, আরে কেন আসতাম না, ভাবি ফোন করেছিল আমাদের, তাই তাড়াতাড়ি চলে এলাম। কিন্তু হয়েছেটা কি ভাবি? তুমি কাঁদছো কেন আর এখানে রয়েছো কেন? আবির, তুই সত্যি করে বল, কি করেছিস তুই ভাবির সাথে? ভাবি কাঁদছে কেন? আবির তার বন্ধুর কথা শুনে আবারও নিজে ঠিক রাখতে পারল না। রাফির কলার চেপে ধরে বলল, আরে কিসের ভাবি, কার ভাবি? তোদের দুজনের মাথা খারাপ নাকি? আমরা সুবর্ণপুর গ্রামে গিয়েছিলাম 5 দিনের জন্য। ওখানে একটা ইনভেস্টিগেশন করেছি। এরপর আমরা রফিক আঙ্কেলের বাড়িতে উঠেছিলাম। এরপর ব্যাক করে এসেছি, ব্যাস। আর কি? তাহলে এই মেয়েটা কিভাবে জড়ালো আমার সাথে? আরে আমরা মিথ্যা বলছি না, তোর বিয়ে হয়ে গিয়েছিল, আমার কাছে ছবিও আছে। দেখুন না দাদা, ওনাকে বলছে আমাদের নাকি বিয়ে হয়নি, ও নাকি আমাকে চেনেই না, ও আমাকে ভুলে গেছে। ও তো কিছুই মনে করতে পারছে না। আবির তখন বলল, আরে আবির, কি হলো? আমি তো তোমাকে বলছিলাম আমাদের বিয়ে হয়নি। ও নাকি আমাকে চেনেই না, ও আমাকে ভুলে গেছে। ও তো কিছুই মনে করতে পারছে না।
তখন আবিরের বন্ধু রাফি নিজের পকেট থেকে ফোনটা বের করলো, এরপর একটি ছবি দেখালো যেখানে আবির এবং রজনী বিয়ে হচ্ছে। সাথে রাফি সাহেবের পরিবারও ছবিটা এটা দেখিয়ে রাফিকে বলে উঠল, এসিপি স্যার, এই দেখুন, এই আবির, এই ভাবি, তার পাশে কমলা কাকি, আর এই তো আমরা। এটা কি তাহলে? সবাই ছবিটা দেখে আরো বেশি সন্দেহের মধ্যে পড়ে গেল। কি হচ্ছে এইসব? আবির তো এইরকম ছেলে না, ও কিভাবে এরকম কাজ করতে পারে? তখন তৌসিফ আবিরের পক্ষ নিয়ে বলল, আরে এরকম নকল ফটো বানানো তো খুবই সহজ, কম্পিউটারে যে কেউ বানাতে পারবে। বাহ স্যার, বাহ, খুব সহজে বলে দিলেন যে কম্পিউটারে বানানো যায়। তো কম্পিউটারের সাথে বিয়ে বিয়ে খেলা খেলতে পারতো। আমার জীবনটা কেন বরবাদ করলো বলুন? এবার আমি তোমাকে কোর্টে নিয়ে যাব আবির। আমি লেখাপড়া শিখেছি, হ্যাঁ, তুমি আমাকে দুর্বল ভেবো না। তারা যখন এইসব কথা বলছিল ঠিক তখনই বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা গেল। সবাই দৌড়ে বাইরে গেল, গিয়ে দেখতে পেল মায়া কিছুতেই মিডিয়ার লোকজনকে আটকাতে পারছে না। সবাই ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। তখন এসিপি ইরফান চৌধুরী সামনে গেলেন। সাংবাদিকরা এবার ভিতরে ঢুকলো, তারা এসে প্রশ্ন করতে শুরু করলেন, এসপি স্যার, এটা কি সত্যি যে সিনিয়র ইন্সপেক্টর আবির শেখ নিজের স্ত্রীর উপর অত্যাচার করছেন? অদ্ভুত ব্যাপার, আপনারা সত্যি কথা না জেনে যে যা খুশি বলে যাচ্ছেন আমার ব্যাপারে। আপনাদের কি মনে হয় আপনারা সিআইডিতে আছেন বলে নিজেদের পাওয়ার মিসইউজ করতে পারবেন? আপনারা দেখুন, আমরা সিআইডির লোকেরা না কোন অন্যায় করি আর না কোন অন্যায়কে সমর্থন করি, বুঝেছেন? মিডিয়ার লোকেরা যেন আদা জল খেয়ে লেগেছে এই নোংরা মিথ্যেটা সত্য বানানোর জন্য। ওদিকে আবির তখন এগিয়ে গেল তৌসিফের দিকে, এরপর তার কানে কানে বলল, তৌসিফ, এই মিডিয়া খবর পেল কি করে ভাই? আরে বুঝতে পারছি না স্যার, মনে হচ্ছে আপনার প্রতিবেশীরা কেউ ফোন করেছে। সাংবাদিকদের ধাক্কাতে ধাক্কাতে একজন মধ্যবয়স্ক মহিলা বেরিয়ে এলেন। তাকে দেখে সবাই বেশ অবাকই হলো, কারণ তিনি এখানে কি করছেন। তখন সেই মহিলা বলে উঠলেন, আমি হলাম মিসেস রেহানা হক। মহিলাদের অধিকার লড়াইয়ের জন্য আমি একটা এজেন্সি চালাই। এই মেয়েটাকে ওর অধিকার নিশ্চয়ই পাইয়ে দিব। তাদের যা করার দরকার হয় করব। তখন এসিপির ফোনে একটি কল আসলো। তিনি আবির এবং সকল সিআইডি অফিসারকে নিয়ে ভিতরে চলে গেলেন। পিছন থেকে সাংবাদিকরা চিৎকার করে ডাকতে শুরু করলো, স্যার দাঁড়ান, স্যার স্যার উত্তর দিন স্যার। কিন্তু এসিপি কোনো কথা শুনলেন না। তিনি অফিসারদেরকে নিয়ে ভেতরে চলে গেলেন। তখন সেখানে দাঁড়িয়ে থাকা সাংবাদিকরা রজনী নামের সেই মেয়েটাকে প্রশ্ন করলো, রজনী ম্যাডাম, আবির সাহেব কি আপনাকে মারধর করেছে? আপনি আমাদেরকে বলতে পারেন। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আমার স্বামীকে ফিরিয়ে দিন। আপনারা আমার আবিরকে ফিরিয়ে দিন প্লিজ। ওদিকে নিজের কেবিন থেকে ডেকে নিয়ে এসিপি সবাইকে বোঝাতে শুরু করলেন, কারণ কেসটা অনেক বড় পর্যায়ে চলে গেছে। উপরমহল থেকে এসিপির উপর চাপ সৃষ্টি করা হলো, কারণ এতে করে সিআইডির সম্মান আঘাত লাগতে পারে। তখন এসিপি ইরফান চৌধুরী আবিরের দিকে তাকিয়ে বললেন, দেখো আবির, কেসটা অনেকটা গড়িয়ে গেছে। তুমি রজনীকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতে নিজের সঙ্গে রাখতে হবে। আর শোনো, হেড অফিসকে বোঝাতে হবে রজনীর সঙ্গে তোমার কোনো ঝামেলা নেই। এই যে লেডিস সোশ্যাল ওয়ার্কার আছে না রেহানা ম্যাডাম, সেও তোমার সঙ্গে থাকবে এটা দেখার জন্য যে তুমি রজনীর সঙ্গে কোনো মিসবিহেভ করছো কিনা। তার মানে স্যার, আমাকে আমার বাড়িতে এই কার্টুনগুলোর সাথে থাকতে হবে? থাকতে হবে আবির, যতক্ষণ এই রজনীকে সেটা জানা যাচ্ছে তোমাকে থাকতে হবে। এখন তো স্যার এগুলো একটা খারাপ স্বপ্নের মতন মনে হচ্ছে। এমন মনে হচ্ছে যে আমার আশেপাশের দেশ থেকেও লোক আসবে এটা প্রমাণ করার জন্য যে এই রজনী আমার বউ। আবির, এজেন্ট রিয়ার তামিমের খুন, আর তাছাড়া এই রজনী তোমার স্ত্রী সেজে তোমার বাড়িতে যে জোর করে চলে এসেছে, সবকিছুর ভিতরে একটা মিল আছে, কিছু না কিছু একটা গন্ডগোল আছে। সবকিছু কাকতালীয়, এটা কিছুতেই হতে পারে না। স্যার, এ কোনো অসহায় মেয়ে নয়, এই রজনী হয়তো কোনো পাকা অপরাধী হবে। তৌসিফ, তুমি ওর গ্রামে গিয়ে একবার খোঁজ নাও তো, দেখো আসল ব্যাপারটা কি। আর আবির, যতক্ষণ তোমরা একসঙ্গে থাকবে এই রজনী আর রেহানা দুজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাহলে এরা দুজনে মিলে এমন ঝামেলা করবে যা আমরা সামলাতে পারবো না। হ্যাঁ স্যার, এবার এদের খেলা ওদের সঙ্গেই খেলবো। আর তৌসিফ একা না, আমিও যাব ওর সঙ্গে সুবর্ণপুর গ্রামে। আচ্ছা ঠিক আছে। আর নিশা, তুমি এক কাজ করো, যেখানে এজেন্ট তামিম আর রিয়ার খুন হয়েছে সেখানটা খুব ভালো করে দেখো। কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই পাওয়া যাবে। ওকে স্যার, কিন্তু আমার এই এজেন্ট নীলা যে আমাদের এখানে ডেকেছিল, ওকে খুব একটা ঠিক লাগে না। ওকেও তো সন্দেহ হয়। ও কি ভরসা করে কোনো ভুল করছি না তো? হ্যাঁ, কথাটা ভুল বলনি। গেস্ট হাউসে একবার ফোন করে দেখো।
তখন অফিসার নিশা কল করলো সেই গেস্ট হাউসে যেটার নাম্বার তাদেরকে দিয়েছিল। সেখানে ফোন করতেই নীলা ফোন ধরলো। নিশা তখন বলল, হ্যালো, নীলা আছে? হ্যাঁ হ্যালো, আমি নীলা বলছি। আমি জানতাম এত সহজে আপনারা সন্দেহের তালিকার বাইরে আমাকে রাখবেন না। না না, তেমন কিছু না, বেশ অবস্থা বোঝার জন্য ফোন করেছিলাম। হ্যাঁ, তবে বাইরের আবহাওয়া কিন্তু খুব একটা ভালো না, তাই নীলা এখন এখানেই থাকবে। যখন যাবে বলে যাবে, আপনারা চিন্তা করবেন না। এরপর নিশা ফোনটা কেটে দিয়ে এসপির দিকে তাকিয়ে বলল, স্যার ও গেস্ট হাউসে আছে। আচ্ছা ঠিক আছে, কাল সকাল থেকেই তোমরা তোমাদের যার যার নির্ধারিত কাজে চলে যাবে। আবির তখন লক্ষ্য করলো মায়া একটি কোণে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না, হয়তো কান্না করছে। এটা দেখার পর আবির এসএফি ইরফান চৌধুরীর দিকে তাকিয়ে বলল, স্যার আমি আসছি, দেখি রজনী কোনো নতুন চাল চালার জন্য তৈরি হচ্ছে কিনা। আর মায়া এই ঘটনা দেখার পর থেকে কান্না করছে, আপনি তো বুঝতেই পারছেন স্যার। হ্যাঁ বুঝতে পারছি আমি তোমার অসুবিধাটা, আর মায়াকে আমি বোঝানোর চেষ্টা করব। তুমি ওকে বলে যেও মেয়েটা তোমাকে সত্যিই ভালোবাসে, তোমার সাথে এটা অন্যায় করা হচ্ছে। আমরা যতই বলি না কেন এটা মায়া বিশ্বাস করতে চাইবে না, তুমি একটু ওকে বোঝাও। এরপর আবির চলে গেল মায়ের কাছে। মায়া তাকে দেখে বুক ফিরিয়ে নিল। আবির তখন তার হাত ধরে নিয়ে গিয়ে গাড়িতে উঠালো। মায়া কিছুতেই যেতে চাইছিল না। আবির তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যেতে শুরু করলো। আবির গাড়ি ড্রাইভ করছিল, মায়া চুপচাপ বসে আছে। আবির তখন মায়ার দিকে তাকিয়ে বলল, দেখো মায়া, এটা একটা প্ল্যান তাদের। আমার এই মেয়েটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি, তাহলে তুমি কেন এরকম করছো? মায়া চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। তার ভীষণ কষ্ট হচ্ছে, ভেতরটা যেন ফেটে যাচ্ছে। সে কিছুতেই মেনে নিতে পারছে না আবিরের সাথে এই মেয়েটাকে। আবিরকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আবির মায়ের অবস্থা বুঝতে পেরে আবারও বলল, কেন তুমি ওদের কথা বিশ্বাস করছো? মায়া তুমি জানো আমি তোমাকে সেই ভার্সিটি লাইফ থেকে ভালোবাসি। ভার্সিটিতে যখন আমি বোকা বলে কেউ আমার সঙ্গে কথা বলতে আসতো না, তখন তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করেছিলে। তুমি তো জানো আমি মেয়েদের থেকে সবসময় একটু দূরে থাকার চেষ্টা করছি, কিন্তু এই মেয়েটা হঠাৎ কোথা থেকে আসলো? আমি নিশ্চিত ও কোনো প্ল্যান করে এসেছে আমাকে ফাঁসানোর জন্য। তুমি প্লিজ ওর কথা বিশ্বাস করো না। আমার বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না আবির। যে ছবিগুলো মেয়েটা দেখাচ্ছে ওই ছবিগুলো দিয়ে যদি মামলা করে, তাহলে তোমাকে বাধ্য হয়ে হলেও ওই মেয়েটাকে আবার বিয়ে করতে হবে, অথবা ওই মেয়েটার সাথেই থাকতে হবে। তাহলে আমার ইচ্ছে অনিচ্ছে কি এখানে খুব মূল্যায়ন হবে? তুমি কি পাগল হয়ে গেছো? কেউ বলতেই আমি ওই মেয়েটার সঙ্গে থাকতে শুরু করব? তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সাথে থাকতে চাই? ওই মেয়েটা নাটক করছে, খুব তাড়াতাড়ি ওর মুখোশ আমরা খুলে দিব, কিন্তু এর জন্য তোমাকে আমার পাশে থাকতে হবে। তুমি কেন এরকম করছো বলো? আমি জানি না আবির, কিন্তু আমার কিছু ভালো লাগছে না। আমি তোমাকে কারোর সাথে শেয়ার করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, তোমার পাশে আমার ছায়াটাকেও সহ্য করতে পারি না। সেখানে ওই মেয়েটা এসে তোমাকে নিজের হাজবেন্ড দাবি করতেছে, আবার প্রমাণ দেখাচ্ছে। এগুলো আমি কিভাবে মেনে নিতে পারি? বিশ্বাস করো, আমার সাথে ওই মেয়ের কোনো সম্পর্ক নেই। ওই মেয়েটাকে আমি কোনোদিন দেখিও নি। আমি তো গ্রামে গিয়েছিলাম একটা তদন্তের জন্য, সেখানে মাত্র 5 দিন ছিলাম, এরপর ফিরে এসেছি। তাহলে এই 5 দিনে বলো আমি কিভাবে এই মেয়েটাকে বিয়ে করলাম? কিন্তু তোমার বন্ধু তারা কি মিথ্যে বলতেছে? তুমি যে রফি সাহেবের বাসায় গিয়েছিলে তার পরিবার কি মিথ্যে বলতেছে, নাকি ওই ছবিগুলো যেটাতে তুমি স্পষ্ট তার সাথে দাঁড়িয়ে আছো বিয়ে স্টেজে সেটা মিথ্যে বলতেছে? সবকিছু মিথ্যে, শুধু তুমি সত্যি কথা বলছো। এটা কিভাবে মেনে নেবো আবির, বলো? মায়া এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। সবসময় চোখের দেখা সত্যি হয় না, অনেক সময় আমরা চোখে যা দেখি তা মিথ্যা হতে পারে। আমি জানি এখন তোমার পক্ষে আমাকে বিশ্বাস করাটা একটু কঠিন, কিন্তু ভালোবাসা তো সেটাই যেটা কঠিন মুহূর্তে পাশে থাকা। আমি তো তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার জন্য বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। তুমি আমাকে বিশ্বাস করো এটা আমি জানতাম, কিন্তু আজ মনে হচ্ছে তুমি আমাকে বিশ্বাস করো না। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমার আর কিছু করার নেই। এবার মায়ার মাথায় চিন্তা আসলো। সে চিন্তা করতে শুরু করলো, সত্যিই তো এই মেয়েটাকে তো নাটক করতেও পারে। আর অদ্ভুত একটি সময়ে এই মেয়েটা এসেছে যখন তারা এত গুরুত্বপূর্ণ একটা কেসে আটকে গেছে। তাহলে কি এই মেয়েটা তাদেরকে তাদের মিশন থেকে অন্যদিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে? মায়া তখন আবিরের হাত জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে বিশ্বাস করি আবির, এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমাকে এইভাবে বিশ্বাস করে যেতে চাই। কিন্তু প্লিজ তুমি আমাকে ঠকিও না।
তুমি আমাকে ছেড়ে গেলে আমি বাঁচবো না। সেই ভার্সিটি লাইফ থেকে আজ চাকরি জীবনে আমি কোনোদিনও কোনো ছেলের সাথে ঠিকমতো কথাও বলিনি, শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। সেখানে তোমার পাশে একটা মেয়েকে আমি কিভাবে সহ্য করব? আমি তোমার হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, জীবনে যদি বিয়ে করি তাহলে তোমাকেই করব। ওই মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওই মেয়েটা হয়তো একটা অপরাধের ছদ্মবেশ ধরে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। খুব তাড়াতাড়ি ওর পর্দা আমরা খুলে ফেলবো। কিন্তু কাল থেকে কথা দাও, সরাসরি তুমি ডিউটিতে জয়েন করবে। কারোর সামনে বুঝতে দিবে না যে তুমি আমাকে সন্দেহ করছো। ঠিক আছে। ওফ মায়া, তুমি এরকম মন খারাপ করে থাকলে কিন্তু আমারও কাজে যেতে ভালো লাগে না। তোমাকে সবসময় আমি হাসি খুশি দেখতে চাই, প্লিজ হাসো। এবার মায়া হেসে আবিরকে জড়িয়ে ধরলো। এরপর আবির মায়াকে নিয়ে বেশ রাত পর্যন্তই ঘোরাঘুরি করে মায়াকে নিজের বাসায় পৌঁছে দিয়ে তার বাসায় চলে আসলো। ওদিকে এসিপি ইরফান চৌধুরী নিজের বাসায় পৌঁছে গিয়ে দেখলেন রিয়ার মেয়ে মিশিকাকে দাঁড়িয়ে আছে। তখন অনেক রাত হয়ে গেছে। এটা দেখে এসিপি ইরফান চৌধুরী বললেন, আরে মিশিকা মা, তুমি এখনো ঘুমাওনি? ঘুমাচ্ছে নাকি? কিছু হয়েছে? না, কিছু না আঙ্কেল। না না, এটা বললে কেন হবে? কিছু তো ব্যাপার আছে, তাই না? বলো আঙ্কেলকে। আঙ্কেল, মা বলেছিল যদি আমি ওনার মতো ডিটেকটিভ হতে চাই তাহলে সব সময় সতর্ক থাকতে হবে, চোখ কান সব সময় খুলে রাখতে হবে। বাহ, ঠিক কথা বলেছে তোমার মা। চলো তাহলে, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, ঠিক ঠিক উত্তর দেবে। মনে করে দেখো, তুমি ওখানে ওই নীলা আন্টিকে ফোন করেছিলে, তার আগে কি হয়েছিল তোমাদের বাড়িতে? আমি বাইরে খেলেছিলাম, খেলতে গিয়ে আমি পড়ে গেলাম। তারপর আমি ঘরে গিয়ে জামা বদলালাম, তারপর আবার খেলতে শুরু করলাম। তারপর খুব জোরে আওয়াজ হলো। ও, তারপরে কি হয়েছিল মামুনি? বাবা বলেছিল যদি কখনো এরকম হয় তাহলে পানের দোকানে গিয়ে নীলা আন্টিকে ফোন করতে, আর আন্টি না আসা অবধি ওখানেই থাকতে। সাব্বাস মা, ঠিক করেছো। এখন তুমি যাও, ঘুমিয়ে পড়ো। আঙ্কেল, মা বাবা কি আর কখনো ফিরবে না? ইরফান সাহেব দম ধরে বসে রইলেন। এই বাচ্চা মেয়েটাকে এখন তিনি কি বলবেন? কিভাবে বলবেন যে তার মা রিয়া আর তার বাবা তামিম কখনোই ফিরবে না, তারা যে মারা গেছে? তিনি কোনো মতে কথাটা এড়িয়ে মিশিকাকে নিয়ে শুইয়ে দিলেন। ওদিকে আবির বাসায় গিয়ে দেখলো রেহেনা হক এবং রজনী সোফায় বসে আছে। সে কোনো মতেই তাদের সামনে থেকে চলে গিয়ে রুমের দরজাটা বন্ধ করে বসে রইল। পরদিন সকাল হতেই সে ব্রেকফাস্ট করতে বসলো। তখন রজনী হাতে একটি বাটি নিয়ে এসে আবিরের পাশে বসে বলল, ওগো জামাই, এই নাও তোমার প্রিয় ডিম ভাজা। আমি নিজ হাতে আপনার জন্য বানিয়েছি। কতদিন হলো আপনাকে নিজ হাতে খাওয়াই না। আবিরের রাগে গা জ্বলে যাচ্ছে, কিন্তু এখন অভিনয় করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ সে লক্ষ্য করেছে মিসেস রেহেনা হক সোফায় বসে পেপার পড়ার নামে তাদের দিকে তাকিয়ে আছে। সে তখন হাসতে হাসতে রজনীর দিকে তাকিয়ে বলল, আরে বাহ, আপনি তো আমার পছন্দের খুব খেয়াল রাখেন। কি যে বলো না, তুমি হলো আমার স্বামী। তোমার পছন্দ অপছন্দ জানবো না তো কি পরপুরুষেরটা জানবো? তুমি বললে আমি আমার নিজের হাতে খাইয়ে দেবো তোমাকে। না না, তার কোনো প্রয়োজন নেই। আমি নিজেই আমার হাত দিয়ে খেয়ে নেব। এত কষ্ট করে রান্না করে এসেছো, এখন বিশ্রাম নাও। আচ্ছা, তাহলে আমাকেও খাইয়ে দাও না। আবিরের মাথায় যেন কেউ হাতুড়ি পিটা করছে, কিন্তু সে ফিরিয়ে তাকে কিছুই করতে পারছে না, এমন অনুভূতি হচ্ছে তার। নিজের রাগটাকে কন্ট্রোল করে রজনীর দিকে তাকিয়ে হেসে বলল, নিশ্চয়ই, কেন খাইয়ে দিব না? যতই হোক তুমি আমার অর্ধাঙ্গিনী। এই নাও, খাও। কেমন লাগলো? হেব্বি হয়েছে। আচ্ছা, তুমি এত ভালোবেসে কথা বলছো আমার সাথে, যেমন বিয়ের দিন বলেছিলে। খুব ভালো লাগছে আমার। সোফায় বসে থাকা মিসেস রেহেনা হক এতক্ষণ চুপচাপই সব শুনছিলেন। এবার তিনি তার ভাঙা রেডিওটা হাতে নিয়ে আবিরের দিকে তাকিয়ে পড়লেন, আমি কি আমার রেডিওটা একটু চালাতে পারবো? একটু পুরনো ঠিকই, খটখট করে, কিন্তু আমার খুবই পছন্দের। এটা কি খটখট করে আপনার মতন? কি বললেন? না, আপনি রেডিও শুনতে পারেন বিন্দাস। হ্যাঁ, যাই হোক, আজ আমি শহরের বাইরে যাচ্ছি একটা কেসের ব্যাপারে, কালকেই ফিরবো। রজনী শোনা, রোহানা ম্যাডাম তো আছেন, ভয় পেও না। ঠিক আছে, আসি আমি। ওই জামাই, শোনো না। বলো না বউ। তাড়াতাড়ি আসবে, আর মনে করে আমাকে একটা ফোন করবে। হ্যাঁ, শুধু তোমাকেই মনে করব। এখন আমি চলি। আমি চলে যাচ্ছি বলতে নেই, বলতে হয় আসি। ও, এরকম বলে? আমি তো ঠিক জানতাম না। তুমি তো আছো আমাকে ঠিক পথে আনার জন্য। বলে আবির বেরিয়ে যেতে নিলে রজনী টান দিয়ে আবিরকে নিজের বুকের কাছে নিয়ে এসে আবিরের কপালে একটি কিস করে দেয়।
আবির বেচারা তো অভিনয় করতে গিয়ে ওভার অ্যাক্টিং করে ফেলেছে। সে কোনো মতে রজনী নামক এই রোবটের হাত থেকে রক্ষা পেয়ে বাইরে পালালো। ওদিকে মায়া চলে গেল এজেন্ট রিয়া এবং তামিমের মৃত্যু যে বাড়িতে হয়েছে সেখানে। ওখানে যাওয়ার পর লোকাল থানার ইন্সপেক্টর যুবরাজ এসে তার সামনে দাঁড়ালো। মায়া তখন হাসি মুখে বলল, আপনি ইন্সপেক্টর যুবরাজ রিপোর্টগুলো এনেছেন? জি ম্যাডাম, এই হলো রিপোর্ট যেগুলো আপনি চেয়েছিলেন। সিলিন্ডার ব্লাস্ট আর শর্ট সার্কিটের দুটো লাশ পেয়েছি আমরা। আরও অনুসন্ধান চালানোর আগেই কেস সিআইডির কাছে চলে যায়। বাড়ির ব্লাস্টের পর যেরকম ছিল সেরকমই আছে তো? হ্যাঁ, আসুন দেখুন। এরপর তারা বাড়ির ভিতরে গেল। সারা বাড়ি পুরো ছারখার হয়ে গেছে। ভিতরে ঢুকে দুজন খোঁজ করছে প্রমাণের। তখন মায়া ইন্সপেক্টর যুবরাজকে বলল, এজেন্ট নীলাকে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চেয়েছিল রিয়া এবং তামিম, কিন্তু ইনফরমেশন দেওয়ার আগে ওটা মৃত্যু হয়ে যায়। হয়তো ইনফরমেশন রিলেটেড কোনো প্রমাণ পেয়ে যাবে ওখানে। হ্যাঁ, চলুন দেখি। একটু সামনে এগিয়ে যেতেই অর্ধেক পুরা কয়েকটা জিনিস দেখে দুজন এগিয়ে যায়। মায়া হাতে নিয়ে বলল, এটা কি? মুভার্স আর প্যাকার্সের প্যাকেট এখানে কি করে? এটা তাদের হতে পারে যারা ওদের উপরে হামলা করেছিল। আবার এটাও হতে পারে এখানে বোম ছিল যেটা ফাটলে এরকম মনে হবে। সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। চলুন বাড়ির পিছন দিকটা চেক করি। এরপর তারা বাড়ির পিছন দিকে চলে গেল। সেখানে গিয়ে দেখলো ফাঁকা একটা উঠোন ছাড়া কিছুই নেই। তখন মায়া বলল, এখানে তো সেরকম কিছুই নেই। এক মিনিট, ওই কুরিয়ারের কভারটা এখানে কি করছে? জাপানিজে লেখা, শুধু নামটা ইংলিশে রয়েছে, মারিয়া ফ্রান্স। এই মারিয়াটাকে? আমি চিনি তাকে। এজেন্ট রিয়া মারিয়া ফ্রান্স নামে পরিচিত ছিল। এবারে কুরিয়ারটা যে নিয়ে আসুক না কেন, সে এই মিশনটার ব্যাপারে নিশ্চয়ই কিছু না কিছু জানে। চলুন ফিরে যাই। হ্যাঁ চলুন। এরপর তারা যা যা পেয়েছে সব নিয়ে গেল। এদিকে সিআইডি ব্যুরোতে এসপি ইরফান চৌধুরী বেশ চিন্তাতেই আছেন। তখন তৌসিফ হাতে করে আবিরের বিয়ের ছবিগুলো নিয়ে এসে বলল, স্যার এগুলো আবির স্যারের বিয়ের ছবি। এগুলো নকল নয়, একদম আসল। কি কোনো ভুল হচ্ছে না তো তোমার? না স্যার, এক্সপার্টকে দিয়ে চেক করিয়েছি, উনি বললেন এগুলো আসল। আবির স্যার তো কখনো মিথ্যে বলে না। বুঝতে পারছি না কি হচ্ছে। এসপি এবার বেশ চিন্তায় পড়ে গেলেন, কি করবেন। হঠাৎ তার মাথায় একটা কথা আসলো। তিনি তখন তৌসিফের দিকে তাকিয়ে বললেন, ওয়েট তৌসিফ, এবার আমার মাথায় কিছু কিছু আসছে। মনে হচ্ছে কেউ আবিরের মুখের আদলে মাস্ক তৈরি করে সেটা পরে ওই রজনীর সঙ্গে বিয়ের ছবি তুলেছে। সে যেমন চতুর তেমন বুদ্ধিমানও জানতো যে নকল ফটো ধরা পড়ে যাবে। তৌসিফ সম্মতিসূচক মাথা নাড়ালো। এরপর ছবিগুলো এসপির সামনে আবারও ধরে বলল, তবে স্যার এই ছবিগুলো কাছ থেকে তোলা হয়নি, সমস্ত ছবিগুলো দূর থেকে তোলা হয়েছে। কিন্তু এই রজনীর আসল পরিচয়টা কি? স্যার রজনী ওর আসল নাম। ওর এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স সব আমি চেক করেছি। সুবর্ণপুরে জন্ম আর ওখানে পড়াশোনা করেছে। তৌসিফ, যদি এটাই হয় তাহলে এই রজনীর কীর্তিকলা প্রমাণ করা বেশ কঠিন হয়ে দাঁড়াবে। শহরে এমন কোনো ইভেন্ট কি হতে চলেছে যাতে অপরিচিত ক্রিমিনালরা আক্রমণ করতে পারে? স্যার একটা ইভেন্ট আছে যেটা ওদের কাজের। একটা কনভয় যাবে 5 টন সোনা নিয়ে বেসরকারি ব্যাংকের উদ্দেশ্যে। তো হতে পারে যে আত্মবাকিরা নিজেদের ফান্ডের জন্য লুট করার চেষ্টা করবে। একদম ঠিক বলেছ তৌসিফ, এটাই ঘটেছে। যারা সিকিউরিটিতে আছে এই সোনা ট্রান্সপোর্টে ওদেরকে বলতে হবে, অ্যালার্ট করতে হবে। আর ওদেরকে এটাও বলতে হবে আমাদের নজরে থাকবে সোনার দেওয়া নেওয়া। আর তৌসিফ, আমি মিশিকার কাছে যাচ্ছি। তুমি আর আবির ওই সুবর্ণপুর গ্রামে চলে যাও আর খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করো। কিছু না কিছু তো নিশ্চয়ই আমাদের হাতে আসবে ওখান থেকে। এরপর তৌসিফ আর আবির চলে গেল সুবর্ণপুর গ্রামে। যেখানে যাওয়ার পর গাড়ি থেকে নেমে দুজনেই হাঁটতে শুরু করলো। হঠাৎ তৌসিফ হেসে হেসে বলল, তাহলে স্যার এগুলো আপনার শ্বশুর বাড়ি? তুমিও ভাই আমার পেছনে লাগছো, এমনিতেই প্যারাই পাচ্ছি না আরে না, বলে বিয়ে করলে তো এরকমই হবে। এরপর দুজন চলে গেল রফিক সাহেবের বাসায়। ওখানে যাওয়ার পর রফিক সাহেব এবং তার স্ত্রী কমলা বের হয়ে হাসি মুখে দাঁড়ালেন। আবির তখন তাদের দিকে তাকিয়ে বলল, কমলা আন্টি, কেমন আছেন আপনি? আমি ঠিক আছি। রজনীর সাথে ঝগড়া করনি তো? আবির চুপচাপ হয়ে গেল। এরা এই রকম ব্যবহার করছে কেন? তখন রফিক সাহেব তার হাত ধরে বললেন, আরে আসো আসো জামাই বাবা, কি খাবে? রজনী মা তো কিছু বলেনি, চলো কিছু ব্যবস্থা করে। না কোনো ব্যাপার না, ঠিক আছে।
আমি একটা কাজে এসেছি, কাজ শেষ করে যাওয়ার সময় দেখা করে যাব। এরপর আবির আর তৌসিফ তাদের কাছ থেকে চলে আসলো। আবির অনেকক্ষণ ধরে একটা জিনিস লক্ষ্য করছে, তাদের অফিসে যে সাংবাদিকরা এসেছিল তারা এখানে কেউ ঘাসের বস্তা নিয়ে, আবার কেউ ছাগল নিয়ে যাচ্ছে আর তাদের দিকে নজর রাখছে। আবিরের আর বুঝতে বাকি রইল না এখানে কোনো গন্ডগোল আছে। আর তারা যে নকল রিপোর্টার ছিল সেটাও সে এখন পরিষ্কার। আবির হাঁটছিল আর তৌসিফকে বলছিল, তৌসিফ, এই গ্রাম একদম ফাঁকা, বাচ্চাগুলোকে কোথাও দেখা যাচ্ছে না। আগেরবার তো অনেক সরগরম ছিল জায়গাটায়। স্যার, একটা জিনিস তো লোকগুলোকে কোথাও যেন দেখেছি। এরা তো সেই রিপোর্টার যারা বুড়োতে এসেছিল। এরপর তারা আবারও ফিরে গেল রফিক সাহেবের বাসায়। গিয়ে রফিক সাহেব জিজ্ঞাসা করলো, আচ্ছা কাকা, সব ঠিক আছে তো এখানে? হ্যাঁ, সবকিছু ঠিকই তো আছে। কেন বাবা? না মানে আমরা এমনি খোঁজ নিতে এসেছিলাম আর কি। আমরা আসছি। হ্যাঁ, আবার আসবে। এরপর তারা তাদের গাড়িতে উঠে গেল। তখন সেই ভুয়া সাংবাদিকরা গিয়ে একটি কালো গাড়িতে উঠলো। আবির লক্ষ্য করলো তারা গাড়ি নিয়ে পাহাড়ের দিকে যাচ্ছে, সেই জন্য তারাও গাড়িটার পিছু নিতেই শুরু করলো। একটু দূরেই দেখতে পেল একটি বাস দাঁড় করানো। তারা গিয়ে বাসটার পিছনে লুকিয়ে পড়ল। তখন সেই গাড়ি থেকে নকল সাংবাদিক নেমে তার আশেপাশে থাকা গুন্ডাগুলোকে বলল, শোনো, একটা কাজ করো, বাচ্চাদের ছেড়ে দিয়ে এসো গ্রামে, সিআইডি চলে গেছে ওখান থেকে। এই কথা বলে যখন তারা গাড়িতে উঠতে যাবে ঠিক তখনই আবির গাড়ি থেকে বের হলো। এরপর বন্দুক তাক করে বলল, যাইনি, সবে এলাম, তোদের না নিয়ে এখান থেকে যায় কি করে বল? এটা দেখে তারা সবাই অবাক হয়ে গেল। তারা ভেবেছিল এরা চলে গেছে, সেই জন্য বাচ্চাগুলোকে গ্রামে ছেড়ে দিয়ে আসতে চাইছিল। তারা রফিক সাহেব এবং গ্রামের মানুষদেরকে হুমকি দিয়েছে যদি তারা এই রকম মিথ্যে কথা না বলে তাহলে বাচ্চাগুলোকে মেরে ফেলবে। সেই জন্য তারা বাধ্য হয়েছে আবিরের ব্যাপারে মিথ্যে কথা বলেছিল। তখন সেখানে থাকা নকল সাংবাদিক চিৎকার করে বলল, খুব বড় ভুল করেছিস তোরা, তোদের দুজনকে আজ কেউ বাঁচাতে পারবে না, এই সবাই গুলি কর। এই কথা বলতেই তারা গুলি করতে শুরু করলো। আবির তখন বুঝতে পারলো এদের সাথে গুলি করে তারা দুজন পারবে না, বাচ্চাদের ক্ষতি হতে পারে। সেই জন্য সে এবং তৌসিফ দুজনেই বাসের ড্রাইভিং সিটে উঠে গেল। বাসের ভিতরে কয়েকটা লোক বসেছিল। তারা বসে উঠে তাড়াতাড়ি বাসটা গ্রামের দিকে নিয়ে যেতে শুরু করলো। তখন ভিতরে থাকা লোকগুলো চিৎকার করে বলল, আরে সিআইডি অফিসার গাড়ি চালাচ্ছে, সবাই মার ওকে। তৌসিফ তৎক্ষণাৎ লোকাল থানায় কল করলো। তারা খবর পাওয়ার সাথে সাথে গাড়িটা পিছু নিতে শুরু করলো। যখনই লোকগুলো আবিরের মাথায় বন্দুক ধরলো গাড়ি থামানোর জন্য, ঠিক তখনই পিছনে থেকে আরেকটি লোক চিৎকার করে বলে উঠল, আরে পুলিশ আমাদের পিছু নিয়েছে, ওকে গাড়ি থামাতে দিও না। তারা ভয় পেয়ে সেখানে দাঁড়িয়ে থাকলো, কারণ গাড়ি থামলেই পেছন থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করবে। আবির তৌসিফকে ড্রাইভিং সিটে আসার জন্য ইশারা করলো। তৌসিফও ইশারা বুঝতে পেরে চলন্ত গাড়ির মধ্যে চেঞ্জ হয়ে ড্রাইভিং সিটে চলে আসলো। তখন আবির পিছনে গিয়ে লোকগুলোকে মাথায় বন্দুক ধরলো। তখন সেখানে থাকা একটি লোক হাসতে হাসতে বলল, তোমাদের কি মনে হচ্ছিল আমরা একা মরবো? তোমাদের সাথে নিয়ে মরবো। এই দেখো আমার সাথে কি। বলে সে নিজের জ্যাকেটটা খুলে ফেললো। তার সারা শরীরে বোম ফিট করা। এটা দেখে আবির ভয় পেয়ে গেল। এই বাচ্চাগুলো মারা যাবে এটা সে হতে দিতে পারে না। সেজন্য সে তৌসিফের দিকে তাকিয়ে বলল, তৌসিফ, বাস দাঁড় করো তাড়াতাড়ি। তৌসিফ বুঝতে পেরে একটা নির্জন রাস্তা দিকে বাস দাঁড় করালো। পেছনে থেকে পুলিশ বাসটাকে ঘেরা করে ফেললো। আবির বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, চলো বাইরে যাও বাচ্চারা, বাইরে যাও তাড়াতাড়ি। আবির গুন্ডাদের মাথায় বন্দুক ধরে আছে আর তৌসিফ বাচ্চাগুলোকে গাড়ি থেকে নামিয়ে পুলিশের গাড়িতে তুলে দিচ্ছে। পুলিশের কয়েকজন লোক বাচ্চাগুলোকে নিয়ে গ্রামের দিকে চলে যেতে শুরু করলো। ওইদিকে মাত্র 10 সেকেন্ড বাকি আছে। তৌসিফ চিৎকার করে ডাকছে আবিরকে। আবির জানলা দিয়ে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু পেছন থেকে তাকে লোকগুলো টানতেছে যাতে তাকে নিয়েই তারা মারা যায়। মাত্র 2 সেকেন্ড বাকি আছে। তখন তৌসিফ পুলিশের সাহায্যে টান দিয়ে আবিরকে বাসের জানালা দিয়ে বাইরে বের করে নিয়ে আসলো। আবিরের হাতের অনেকটা জায়গায় কেটে গেল। তারা মাটিতে পড়ে মাত্রই হঠাৎ করে বিকট আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে বাস সহ সেই লোকগুলো উড়ে গেল। তারা দুজনে মাথা নিচের দিকে দিয়ে শুয়ে পড়লো। তারা ভাবছিল হয়তো এখানেই সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু তাদের তেমন কোনো ক্ষতি হলো না। ওদিকে মায়া, রিয়া এবং তামিমের বাড়িতে যে প্রমাণগুলো পেয়েছিল সেগুলোকে নিয়ে অফিসে আসলো। এরপর ইরফান চৌধুরীর দিকে তাকিয়ে বলল, স্যার, এই কুরিয়ারের প্যাকেজটা
পেয়েছি ওই ক্রাইম সিন থেকে। এখানে নাম, অ্যাড্রেস ইংলিশে আর জাপানিজে কিছু লেখা আছে। কি হতে পারে মায়া? তারা কথা বলছিল আর টেবিলে বসে রিয়ার মেয়ে মিশিকা দুধ খাচ্ছিল। হঠাৎ মিশিকা উল্টে মাটিতে পড়ে গেল। এটা দেখে ইরফান চৌধুরীর কাছে গিয়ে ডাকতে শুরু করলো, মিশিকা, মিশিকা কি হয়েছে মা? চোখ খুলো। মায়া তাড়াতাড়ি গাড়ি বের করো, ওকে নিয়ে হসপিটালে যেতে হবে। মায়া তাড়াতাড়ি গাড়ি বের করলো। মিশিকাকে নিয়ে তারা সবাই মিলে হসপিটালে গেল। ওইদিকে পুলিশের গাড়িতে করে বাচ্চাদের নিয়ে আবির এবং তৌসিফ গ্রামে ফিরে আসলো। তখন রফিক সাহেব বাচ্চাদের কাছে এসে বললেন, এই তোমরা কে কোথায় আসো? দেখো বাচ্চারা এসে গেছে, আল্লাহ আমাদের কথা শুনেছেন। বাচ্চাগুলোর বাবা মাও সবাই এসে একত্রিত হয়ে গেল। আবির তখন তাদেরকে জিজ্ঞাসা করলো, তাহলে আপনারা এই কারণেই মিথ্যা কথা বলেছিলেন? ওই রজনীকে আমি কখনো দেখিনি, এরপরও তাকে আপনারা আমার বউ বানিয়ে দিলেন। কি করতাম বলো বাবা, এতগুলো বাচ্চার প্রাণ জড়িয়ে আছে এর সাথে। যদি আমরা সত্য কথা বলতাম তাহলে এই বাচ্চাগুলোকে তারা মেরে ফেলতো। তারা আমাদেরকে হুমকি দিয়েছিল। ঠিক আছে, এখন আর কোনো ক্ষতি হবে না, আমরা চলে যাচ্ছি। আমরা এটা জানার জন্য এসেছিলাম, আমরা আমাদের তথ্য পেয়ে গিয়েছি। ওই মেয়েটা এইভাবে সবাইকে হুমকি দিয়ে মিথ্যা কথা বলাচ্ছিল, তাই না? ওকে আমি দেখে নিব। ভালো থাকবেন আপনারা সবাই। বলেই তারা দুজন গাড়িতে উঠে গেল। এরপর অফিসের দিকে রওনা হলো। পথে তৌসিফ আবিরের দিকে তাকিয়ে বলল, স্যার বিশ্বাস হচ্ছে না, মাত্র 5 টন সোনার জন্য এরা সুইসাইড বোম্বার যে ঘুরে বেড়াচ্ছে আর নিজেকে নিজেই উড়িয়ে দিল বোমা দিয়ে। ব্যাপারটা সত্যিই ভয়ঙ্কর। দেখি ক্রিমিনাল ডেটাবেস থেকে কি পাওয়া যায়। এদের ইনফরমেশন তো অফিসে পাঠিয়ে দিয়েছি, যতদূর মনে হয় এরা সব পুরনো পাপী। তারা অফিসের দিকে রওনা হয়েছে। ওইদিকে হসপিটালে মায়া এবং ইরফান চৌধুরী বেশ চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছেন। সাথে এসিপি ইরফান চৌধুরীর বাসায় কাজের মহিলাও। ডক্টর তখন বের হতেই ইরফান চৌধুরী তার কাছে গিয়ে পড়লেন, আচ্ছা ডক্টর, এখন বাচ্চা মেয়েটার কি অবস্থা? স্যার, মিশিকের দুধে বেশি পরিমাণ ঘুমের ওষুধ দিয়েছি। এত বেশি পরিমাণ ডোজের কারণে মেয়েটার অবস্থা খারাপ হয়ে গেছিল। এখন কিছুটা সুস্থ হয়েছে, আশা করি কালকে রাতের ভিতরে ঠিক হয়ে যাবে। এই কথা শোনা মাত্রই ইরফান চৌধুরী দৌড়ে গেলেন তার বাসায় কাজের মহিলার দিকে। এরপর তার দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, কিরকম শুনেছেন আপনি? ডক্টর কি বললেন? ও দুধের মধ্যে ঘুমের ওষুধ মেশানো ছিল। ঘুমের ওষুধ দুধের সঙ্গে মিশলো কি করে? কে মিশিয়েছে সেই ঘুমের ওষুধ? এই দায়িত্ব দেওয়া হয়েছিল আপনাকে। মহিলা তখন ভীষণ ভয় পেয়ে গেলেন। তিনি তো এই ব্যাপারে কিছুই জানেন না। তাহলে কিভাবে এই ঘটনা ঘটলো? তাও আবার একজন সিআইডি অফিসারের বাসায় ঢুকে এইরকম কাজ করা তো অসম্ভব। তখন সেই মহিলা কান্না করতে করতে বললেন, স্যার, আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমি এমন কিছুই করিনি। যেমন দুধওয়ালা দিয়ে গিয়েছিল সেটাই খাওয়ানো হয়েছে। তাহলে কি শামু ওষুধ মেশানো দুধ বাড়িতে দিয়ে গেছে খাওয়ার জন্য? আপনি জানেন ও গত 10 বছর ধরে আমার বাসায় প্রতিদিন দুধ দিয়ে যায়, কোনোদিন এরকম কোনো কাজ করেনি। স্যার, ও আজকে আসেনি, ওর শরীর ভালো ছিল না। আজকে ও অন্য আরেকজন দুধওয়ালাকে পাঠিয়েছিল। আর সেটা আপনি আমাকে এখন বলছেন? কিছুই বুঝতে পারছি না। এই বাচ্চাটার ক্ষতি করার জন্য কেন উঠে পড়ে লেগেছে এরা? বাচ্চাটা কি ক্ষতি করেছে ওদের? স্যার, হয়তো ওই লোকটা রজনীর গ্যাংয়ের লোক হবে, কিন্তু এই মেয়েটার সাথে কিসের কানেকশন থাকে সেটাই তো বুঝতে পারলাম না। এই প্রশ্নের উত্তরটা এই কুরিয়ারের প্যাকেটে থাকতে পারে। ওখানে জাপানিজে কিছু লেখাও ছিল, ট্রান্সলেট করে দেখতে হবে। এরপর মিশিকার কেবিনের সামনে দুইজন গার্ডকে পাহারায় রেখে তারা অফিসে ফিরে আসলো। এরই মধ্যে তৌসিফ এবং আবির ফিরে আসলো। তারা এসিপিকে সব খুলে বলল। তারা সবাই চিন্তা করছিল এখন কি হবে। তখন নিশা একটা ফাইল নিয়ে ভিতরে ঢুকতে ঢুকতে পড়ল, এই যে এদের রিপোর্ট এসে গেছে। আবির স্যারের পাঠানো ছবিতে যে সুইসাইড বোম্বার ছিল ওর নাম হলো মোহন। আর কে আতঙ্কবাদী গ্রুপের লোকজনেরা। আতঙ্কবাদীদের প্রধান 3 নেতা রিয়াজ, আশফাক এবং রাজা। এই 3 জনের ফাঁসি সাজা হয়েছে শহরে একটা মিউজিয়ামে ব্লাস্ট করার অপরাধে। এদের পরবর্তী উদ্দেশ্যই মনে হচ্ছে সোনা লুট করাই হবে, যাতে তারা তাদের গ্রুপটার কার্যক্রম সচল রাখতে পারে। ওকে নিশা, গ্রেট ওয়ার্ক। দাবির, তুমি রজনীর ব্যাপারে কি ভাবলে? আবির তখন একটি শয়তানি হাসি দিয়ে তার পকেট থেকে ফোনটা বের করে বলল, স্যার, ওর জ্বালায় আমি অতিষ্ঠ। ওই রজনীর ওপর নজর রাখার জন্য আমি পুরো ঘরে স্পাই ক্যামেরা লাগিয়ে দিয়েছি। ও কারোর সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করলেই আমার ফোনে সেটা সিগন্যাল আমি পাবো। এই কথা শুনতেই সবাই একত্রে হেসে উঠল। আবির এইরকম কিছু একটা করবে ইরফান চৌধুরী আগে থেকেই ধারণা করেছিলেন। তারা সবাই কাজে ব্যস্ত হয়ে পড়লেন। হঠাৎ আবির দৌড়ে এলো ফোন নিয়ে। সবাই আবারও একত্রিত হয়ে গেল।
আবির ফোনটা সবার সামনে ধরে বলল, অ্যালার্ট এসেছে, রজনী কারোর সঙ্গে কন্ট্যাক্ট করছে। ওয়েট, আমি বিগ স্ক্রিন এটা নিয়ে যাই। সবকিছু রেডি করে যখন তারা ফুটেজ দেখলো তখন তাদের চোখ তো কপালে। গ্রামের সহজ সরল মেয়ে পরিচয় দেওয়া রজনী একটি কালো জিন্স আর জ্যাকেট পরে হাতে বন্দুক নিয়ে কারোর সাথে কথা বলছে ভিডিও কলে। রজনী লোকটাকে বলছে, ডায়না বলছি, পুরো প্ল্যান ঠিক হয়ে গেছে সোনা। ওই ভ্যানে পুরনো রাস্তা দিয়ে 1টা থেকে 2টোর মধ্যে যাবে। ভ্যান সেই সময় লুট করতে হবে। আর চিন্তা করো না, সিআইডি কিছু বুঝতেই পারবে না। ওরা এটাই প্রমাণ করতে ব্যস্ত যে আমি আবিরের বউ নই। আর ওদের এক একটা খবর আমার কাছে আছে, কারণ ওদের সিআইডি ব্যুরোতে আমি একটা ছোট্ট মতো ক্যামেরা লাগিয়ে দিয়েছি। সো নো টেনশন, এই ডায়না যেখানে আছে সেখানে তোমাদের কিসের চিন্তা? এই কথা শোনার পর সিআইডি অফিসে সবাই চুপ করে গেল, কারণ তাদের এখানে ক্যামেরা লাগানো আছে। এটা আগে খুঁজে বের করতে হবে। সেই জন্য সবাই চুপচাপ ক্যামেরাটা খুঁজতে শুরু করলো। আওয়াজ করলো না, কারণ তারা এতক্ষণ ধরে যা প্ল্যান করেছিল সবগুলোই শুনে ফেলেছে ওই অপরাধীরা। তাই আগে ক্যামেরাটা খুলতে হবে, এরপর বাকি প্ল্যান। সেই জন্য তারা খুঁজতে শুরু করলো। একটু পরে তারা দেখতে পেল রজনীকে যেই টেবিলে এনে প্রথম দিন রাখা হয়েছিল সেই টেবিলের ড্রয়ারের কাছে ক্যামেরাটা লাগানো। সেটা খুলে ফেলে দিয়েই আবির ইরফান সাহেবের কথা মতো তাড়াতাড়ি তার বাসায় চলে গেল রজনীকে ধরার জন্য। কিন্তু ওখানে যাওয়ার পর কাউকেই দেখতে পেল না। হঠাৎ দেখতে পেল রেহেনা হক সোফায় অজ্ঞান হয়ে পড়ে আছেন। তাকে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। রজনীর সাথে করে যে ব্যাগটা এনেছিল সেটা চেক করতে শুরু করলো। এরপর হঠাৎ করে দেখতে পেল তারা ডাকাতি করার জন্য একটি ম্যাপ বানিয়েছিল, সেটা ব্যাগের এক কোণেই পড়ে আছে। ডাকাতির জন্য তারা কোন রাস্তা দিয়ে যাবে, কোন রাস্তা দিয়ে আসবে সবকিছুই এই ম্যাপে আঁকা হয়েছে। সেই জন্য সে ম্যাপটা নিয়ে আবারও চলে আসলো অফিসে। ওদিকে নিশা সেই কুরিয়ারের প্যাকেটে জাপানিজে যে কথাটি লেখা ছিল সেটা ট্রান্সলেট করলো। এরপর সবার সামনে এসে বলল, স্যার, এখানে তো লেখা আছে যে কুরিয়ারে একটা লাল রঙের ফ্রক পাঠানো হয়েছে। এটার কি কানেকশন এই কেসটার সাথে? ওয়েট, লাল ফ্রক তাই না? আচ্ছা আবির, এজেন্ট নীলা যখন মিশিকাকে আমাদের কাছে নিয়ে এসেছিল তখন ওই রকমই একটা ফ্রক পরেছিল লাল রঙের। তাহলে কি মিশিকাকে মেরে ফেলার চেষ্টার পেছনে এই ফ্রকের কোনো কানেকশন আছে? নিশ্চয়ই আছে, কোনো না কোনো কানেকশন আছেই। আবির তখন তার বাড়িতে পাওয়া ডাকাতির ম্যাপটা সবার সামনে ধরলো। এরপর এসপির দিকে তাকিয়ে বলল, স্যার, এই হলো ডাকাতির পুরো প্ল্যান যেটা বাড়ি থেকে পেয়েছি। সবাই ম্যাপটা দেখতে শুরু করলো। ম্যাপ দেখার পর তারা বুঝতে পারলো সোনা যেখান থেকে আসবে এবং যেখানে যাবে প্রত্যেকটি রাস্তার ম্যাপ এখানে দেওয়া আছে। তারা বেশ মনোযোগ দিয়ে সেটা দেখলো এবং সিকিউরিটি ফোর্সকে সেটা জানিয়েও দিল। আবির তখন এসপি ইরফান চৌধুরীকে বলল, স্যার, ভালো হয়েছে আমরা ওই রজনীকে আগে থেকে ধরিনি, নয়তো এই আতঙ্কবাদী গ্যাং এই কাজটা অন্য কাউকে দিয়ে দিত। স্যার, যখন ঘরে পৌঁছলাম তখন আমার লাগানো ক্যামেরা, মাইক্রোচিপ সবকিছু ভেঙে দিয়েছিল। আর স্যার, রেহানা ম্যাডামও অজ্ঞান হয়ে পড়েছিলেন। আচ্ছা রজনী, ওর সাথে কিছু করেনি তো? আবার তুমি ওনাকে হসপিটালে অ্যাডমিট করেছো তো? হ্যাঁ স্যার, ওনাকে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। আমার প্রথম থেকে মনে হচ্ছিল এই ছদ্মবেশী ডায়না ওরফে রজনী কোনো ছোটখাটো অপরাধী নয়, হাই লেভেলের ক্রিমিনাল। ইচ্ছে করেই আমাদের বিভ্রান্ত করছিল ওরা, যাতে আমরা অন্যদিকে যাই আর সেই সুযোগে ওরা 5 টন সোনা হাতে নিতে পারে। কিন্তু এসপি ইরফান চৌধুরী কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারছিলেন না। একটা অপরাধী কিভাবে সবকিছু জানার পরেও তার প্ল্যান এত ক্লিয়ার ভাবে বলল? আবিরের বাসায় যাওয়ার পর সেই ক্যামেরাটা দেখতে পায়নি, তার মানে রজনী জানতো তার কথা শোনার জন্য আবির ঘরে ক্যামেরা লাগিয়েছে। তাহলে কেন সে ফোনে এভাবে কথাগুলো বলল? আর সে যখন পালিয়ে যাবে তাহলে ডাকাতির ম্যাপটা সাথে নিয়ে গেল না কেন? এইরকম বিভিন্ন প্রশ্ন এসপির মাথায় ঘুরতে শুরু করলো। তখন তিনি আবিরের দিকে তাকিয়ে বললেন, আবির, আমার মাথায় এমন কোনো প্রশ্ন আসছে এই কেসটায় যেটা এখনো পরিষ্কার নয়। রজনী জানতো যে এখানে স্পাইক ক্যামেরা আছে আর ওর কথাগুলো সব আমরা শুনবো, এরপরেও ও কেন সবকিছু এভাবে বললো? আমার মনে হয় ও ওভার কনফিডেন্টে আমাদের চ্যালেঞ্জ করেছে। আমাদের আটকাতে পারো তো আটকে নাও। না আবির, ও যদি চালাক ক্রিমিনাল হয় তাহলে বোকার মতো নয়, বুদ্ধিমানের মতন কাজ করবে। নিজের এত বড় প্ল্যানিংটা কিভাবে রিস্কে ফেলবে না? তার মানে স্যার, আপনি বলতে চাইছেন ওদের সোনা লুটের খবর আমরা পেয়ে গিয়েছি কারণ ওরা চেয়েছিল যেন এই খবরটা আমরা পাই। কিন্তু সেটা কেন স্যার? সেটা তো আমিও চিন্তা করছি। নিশা, তুমি একটা কাজ করো, তুমি মিশিকার ওই লাল রঙের ফ্রকটা নিয়ে এসো। এটার সঙ্গে সোনা ডাকাতির কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। কি বলছেন স্যার? এই ফ্রকে কোনো বিশেষ ব্যাপার? এখন তো মনে হচ্ছে এদের উদ্দেশ্য শুধু সোনা লুট করাই নয়,
বরং অন্য কিছু। না হলে রিয়া আর তামিমের মতন বড় এজেন্টরা এই ডাকাতির জন্য নিজেদের প্রাণ দিত না। নিশা গিয়ে ফ্রকটা নিয়ে আসলো, এরপর সেটা চেক করতে করতে বলল, স্যার এই ফ্রকে কোথাও তো কিছু লেখা নেই। আমার মনে হচ্ছে এই ফ্রকটা একটা বাহানা আমাদেরকে আমাদের লক্ষ্য থেকে সরানোর জন্য। না নিশা, আমরা যেটা দেখছি তা খালি চোখে দেখছি, আমাদেরকে আরো ভালো করে চেক করতে হবে এটা। বলে সবাই লাল ফ্রকটা খুলে দেখতে শুরু করলো। প্রতিটি সুতায় তারা চেক করছে। ফ্রকের গায়ে যে লেভেলটা লাগানো ছিল সেটাও চেক করলো। চেক করার পর আবির বলল, মেড ইন বাংলাদেশ। এখানেও একটা লেভেল মেড ইন বাংলাদেশ, এখানেও একটা লেভেল মেড ইন বাংলাদেশ। ওয়েট, 1 মিনিট স্যার, দেখুন এর পাশে কি একটা লেখা রয়েছে জাপানি ভাষায়। কি প্ল্যান দেখেছেন স্যার? একদিকে মেড ইন বাংলাদেশ লেখা আর অন্যদিকে জাপানি ভাষায় লেখা। নিশা, এটা ট্রান্সলেট করে দেখতে হবে জাপানি ভাষায় কি লিখেছে। ফ্রকটার গায়ে যে লেভেলটা লাগানো ছিল সেটার বিপরীত দিকে জাপানি ভাষায় কিছু লেখা দেখতে ট্রান্সলেট করার জন্য পাঠালো। নিশা সেটা ট্রান্সলেট করে তাদের সামনে আসলো দৌড়ে, এরপর বলল, স্যার এটার অনুবাদ করলাম। ও মাই গড স্যার, এরা তো এতক্ষণ ধরে আমাদের বিভ্রান্ত করছিল। এদের তো এরকম কোনো প্ল্যানই নেই। ওরা সোনা ডাকাতি করবে না, আরো ভয়ঙ্কর কাজ করবে। কি বলছো নিশা? এখানে কি লেখা আছে তাড়াতাড়ি বলো, আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনে নামতে হবে। স্যার এরা অনেক ভয়ঙ্কর একটা কাজ শুরু করেছে। এদের টার্গেট মূলত সোনা ডাকাতি করা নয়, বরং তারা আতঙ্কবাদীদের 3 নেতা যাদের ফাঁসির অর্ডার দেওয়া হয়েছিল তাদেরকে আজকে আদালতে নিয়ে যাওয়া হবে একটা হত্যা মামলার শুনানির জন্য। আতঙ্কবাদীরা সেই অপরাধীদেরকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার প্ল্যান করেছে। ও মাই গড, এটা কিভাবে সম্ভব? আমরা এতক্ষণ ধরে এভাবে ভুল পথে পরিচালিত হচ্ছিলাম। আমরা তো ভেবেছিলাম তারা সোনা চুরি করার কথা ভাবছে। তারা আমাদেরকে সোনা চুরি ইনফরমেশন দিয়ে বিভ্রান্ত করছিল, আমরা যাতে সোনাগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য ওইদিকে থাকি, আর এদিকে তারা আতঙ্কবাদীদেরকে ছাড়িয়ে নেওয়ার প্ল্যান করেছিল। তাড়াতাড়ি পুলিশকে খবর দাও, আর আমাদেরকে বের হতে হবে। আবির, তুমি এক কাজ করো, আমরা সবাই একসাথে যাব। আর বলা তো যায় না, ওই বাচ্চাদের বাসে যেরকম বোম নিয়ে একজন উঠেছিল ঠিক সেরকম এখানেও আসতে পারে। তাই মায়া এবং নিশা, তোমরা দুজনেই ফোর্স নিয়ে আমাদের পিছনে থাকবে, আলাদা গাড়ি নিয়ে। যদি কোনো সমস্যা হয় তাহলে সরাসরি আক্রমণ করবে। ওকে স্যার, চলুন তাহলে আমরা বেরিয়ে পড়ি। এখানে বসে থাকা মানেই সময় নষ্ট করা। অনেক বেলা হয়ে গেছে, একটু পরে আদালত থেকে তাদের বেরিয়ে পড়ার কথা। এরপর তারা সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। পুলিশকে খবর দেওয়া হয়ে গিয়েছে যে গাড়ির আক্রমণ হতে পারে। পুলিশ প্রস্তুতি নিয়েই রেখেছে। ওইদিকে ফাঁসির আসামি 3 জন চিৎকার করে হাসছে, কারণ তারা জানে তাদের গ্রুপের লোকজন আজ তাদের এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। তখন সেখানে থাকা সবচেয়ে বড় ক্রিমিনাল রাজা পুলিশ অফিসার যুবরাজের দিকে তাকিয়ে বলল, ইন্সপেক্টর যুবরাজ, তুই আমাদেরকে অনেক জ্বালিয়েছিস। এখান থেকে একবার বের হয়ে যাই, তোর লাশ টুকরো টুকরো করে আমি যতক্ষণ না চিবিয়ে খাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। ইন্সপেক্টর যুবরাজ কিছুটা আতঙ্কিত হলেন, কারণ এদের ভয়ঙ্কর কর্মকাণ্ডের ব্যাপারে পুরো বিশ্বই জানে। এরপরেও তিনি নিজের বুকে সাহস রাখলেন। তাদের দিকে তাকিয়ে বললেন, তোরা কি ভাবছিস তোরা এভাবে পালিয়ে চলে যাবি? তোদেরকে বাঁচানোর জন্য তোদের গ্রুপের সদস্যরা যে এই গাড়িতে আক্রমণ করবে সেটা আমরা অনেক আগেই খবর পেয়ে গেছি। আমরা সেটার ব্যবস্থাও করে নিয়েছি। তাই সেই স্বপ্ন দেখছিস না? তোদের ফাঁসির দড়িতে ঝোলা থেকে কেউ আটকাতে পারবে না। স্বপ্ন আমরা দেখছি না অফিসার, স্বপ্ন তুই দেখছিস। তোরা খবর পেয়ে গেলে কি আমাদেরকে আটকে রাখতে পারবি? আর এই গাড়ি যদি 100টা লোহার শিকল দিয়েও ঘেরাও করা হয়, এরপরেও সেই শিকল ভেঙে আমাদের গ্রুপ সদস্যরা আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাবে। এরপরে এই দেশ হবে আমাদের, আমরা এখানে রাজত্ব করব। যখন তারা এই কথাগুলো বলছিল ঠিক তখনই পুলিশের গাড়ির সামনে পিছনে কয়েকটি গাড়ি চলে আসলো। গাড়িটা সেখানে আটকাতে হলো। তখন গাড়ি থেকে কয়েকজন নেমে এসে পুলিশের গাড়িটা ঘেরাও করে ফেললো। ঠিক তখনই পিছন থেকে গুলির আওয়াজ পেয়ে তারা পিছনে ফিরে তাকাতেই দেখলো সিআইডি অফিসাররা গুলি করতে শুরু করেছে। এইদিকে আসছে, সাথে বিপুল সংখ্যক পুলিশ সদস্যও এগিয়ে আসছে। পুলিশ সদস্যরা এসে একে একে আতঙ্কবাদীদের অনেককে গ্রেফতার করলো। পুলিশের গাড়ির ঠিক কাছাকাছি যে কালো গাড়িটি ছিল সেই গাড়ির কাছে আসতেই সিআইডি অফিসাররা সবাই অবাক হয়ে গেল, কারণ সামনে দাঁড়িয়ে আছে গোয়েন্দা এজেন্ট রিয়া, যাকে এতদিন ধরে সবাই মৃত জানত। সে বেঁচে আছে এবং সামনে দাঁড়িয়েও আছে। তার সাথে দাঁড়িয়ে আছে রজনী, নামে অভিনয়কারী সেই ডায়না নামের মেয়েটি। রিয়াকে আতঙ্কবাদীদের সাথে দেখে আবির বলে উঠল, রিয়া, তুমি এখানে কি করছো?
আমরা তো খবর পেয়েছিলাম তুমি মারা গেছো। তোমার স্বামী এবং তোমাকে আতঙ্কবাদীরা মেরে ফেলেছে, কারণ আতঙ্কবাদীদের ব্যাপারে সব গোপন ইনফরমেশন পেয়েছো সেই জন্য। আর এখানে তুমি আতঙ্কবাদীদের সাথে হাত মিলিয়েছো। হ্যাঁ এজেন্ট রিয়া, তোমরা কি ভেবেছিলে আমার মৃত্যু এতটাই সহজ? আমি এতদিন ধরে এত বড় বড় অপরাধীদেরকে ধরেছি, আর এত সহজে বোম ব্লাস্টে মারা যাব? ছি ছি রিয়া, তুমি এইভাবে এই কাজ করতে পারলে? তোমাকে এবং তোমার স্বামীকে দেশের মানুষ কত সম্মান করত। তোমরা ছিলে টপ গোয়েন্দা অফিসার, কত সম্মান ছিল তোমাদের। কিন্তু তোমরা আতঙ্কবাদীদের সাথে হাত মিলিয়ে দেশের সঙ্গে বেইমানি করছো। আর রজনী ম্যাডাম, সরি ডায়না, তুমি কি ভেবেছিলে তোমার পরিচয় আমরা জানতে পারবো না? আরে তোমার মতন মেয়ে অনেকেই এসেছে, কিন্তু কেউই আমাদের চরিত্রে বা আমাদের কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। হ্যাঁ তুমি তো একজন সাধারণ। ইরফান চৌধুরী তখন এগিয়ে গেলেন রিয়ার দিকে, এরপর তার সামনে দাঁড়িয়ে বললেন, কি ছিল না তোমাদের বলো? সম্মান, টাকা পয়সা সবকিছুই তো ছিল, তাহলে কেন এই কাজ করলে? তোমরা ছিলে আইন রক্ষার দায়িত্বে, কিন্তু আফসোস তোমরাই আইন ভঙ্গ করলে, দেশের এত বড় বেইমানি করলে। তুমি তো তোমার মেয়েটার দিকে একবার তাকাতে পারতে। তোমার মেয়েটাই কয়েকদিন হলো আমার সাথে থাকে, এর ভিতরেই তার মায়ায় আমি আকৃষ্ট হয়ে গেছি, কিন্তু তুমি তোমার এই ছোট মেয়েটার কথা চিন্তা না করে এরকম ভয়ঙ্কর কাজে জড়িয়ে গেলে। এই কথা শুনে রিয়া হাসতে শুরু করলো, এরপর বেশ জোরে জোরে বলল, কি করব এসিপি স্যার, দেখুন না কত লোক, লজ্জার ব্যাপার। আমার সোনা চুরির প্ল্যানে আপনারা ফাঁসালেন না। আর ডায়না, তুমি এত খারাপ কাজ করবে আমি ভাবতেই পারিনি। তুমি আমার প্ল্যান দেখে একটু শিখতেও পারলে না আমি কিভাবে সবার চোখে ধুলো দিলাম। সবাই ভাবলো আমি এবং তামিম মারা গেছি, কিন্তু মারা গেল কে আর বেঁচে থাকলো কে? এই তুমি কি বলছো? কে মারা গেছে? তাহলে কি তুমি তোমার স্বামী তামিমকে? আরে হ্যাঁ এসিপি স্যার, এতক্ষণে আপনি বুঝলেন। ও আমার নকল স্বামী ছিল, ওর সাথে আমার কখনো বিয়েই হয়নি। মিশিকা আমার প্রথম স্বামীর সন্তান, কিন্তু বেচারা জামাই কার অ্যাক্সিডেন্টে মারা গেল। মেয়েটার বয়স যখন 1 বছর। এরপর আমি জয়েন হলাম ওই আতঙ্কবাদীদের সাথে। তামিম ওদেরই একজন ছিল। আমি যেহেতু গোয়েন্দা ডিপার্টমেন্টের হেড ছিলাম, তাই তামিমকে চাকরির নামে আমার সাথে রাখি, যাতে আমাদের আসল কাজটা করা আরো সহজ হয় এবং সবার সামনে পরিচয় দিই ও আমার স্বামী। কিন্তু ওর কত বড় সাহস আমাকে টক্কর দিতে চেয়েছিল। ওর প্ল্যান ছিল আমরা নকল পাসপোর্ট বানিয়ে জার্মানিতে চলে যাব, কিন্তু ও এটা জানতো না আমি জার্মানিতে থাকা ওর গার্লফ্রেন্ড লিয়ানার ব্যাপারে আগে থেকেই জানতাম। ওদের প্ল্যান ছিল আমরা জার্মানিতে যাওয়ার পর লিয়ানা আর ও মিলে আমাকে মেরে ফেলবে, আর আমাদের এই 6 বছরের কামানো সব কালো টাকা নিয়ে তারা সুখে সংসার করবে। কিন্তু বেচারা মরে গেল। ব্লাস্টের কয়েক মিনিট আগে আমার একটা কল এলো আর আমি বাইরে বেরিয়ে এলাম। আসলে ওটা তো একটা নাটক ছিল, আর তামিম ছিল ঘরের ভেতরে। এই 4 মিনিট পর ঠিক সেইটাই হলো যেটা প্ল্যান ছিল, কিন্তু তামিম বেচারা আর বের হতে পারলো না, পুরে ছারখার হয়ে গেল। আসলে সত্যি বলতে তোমরা এখনো আমার কিচ্ছু করতে পারবে না, কারণ তোমাদের থেকে আমার পোস্ট অনেক উপরে। আমি দেশের সবচেয়ে বড় গোয়েন্দা বিভাগের প্রধান, আর তোমরা সাধারণ সিআইডি অফিসার। এই কথা শুনে আবির রিয়ার দিকে এগিয়ে গেল। তার হাত এতক্ষণ ধরেই কন্ট্রোল করে রেখেছিল, কিন্তু এই মেয়েগুলোকে কয়েকটা থাপ্পড় না দিলে তার শরীরে শান্তি মিলবে না। সেই জন্য সে এগিয়ে গিয়ে রজনী এবং রিয়াকে থাপ্পড় দিতে শুরু করলো। এরপর বলল, অপরাধী একজন সাধারণ মানুষ হোক বা টপ এজেন্ট, আমাদের থেকে সে লুকাতেও পারবে না, পালাতেও পারবে না। মিশিকার লাল ফ্রকের থেকে সোনার আড়ালে আতঙ্কবাদীদের মুক্তি সবই আমরা জেনে গিয়েছিলাম, তাই এখন তোমার খেলা শেষ। তখন রিয়া এবং রজনী দুজনেই একে অপরকে দোষারোপ করতে শুরু করলো। রজনী এবং ডায়না দুজনেই বুঝতে পারলেন তারা বিপদে পড়ে গেছে। রজনী তখন চিৎকার করে বলল, আর এই ফ্রকের কারণে আমি আমার জীবন বাজি রেখে আবিরের নকল বউ হওয়ার নাটক করলাম, যাতে আমি দেখতে পাই সিআইডি মিশিকার ফ্রক থেকে কোনো ইনফরমেশন পাই কিনা। কিন্তু আফসোস আমি কাজটাই করতে পারলাম না, না হলে ঝুটঝামেলাটাই হতো না। তোমরা কি ভাবছো অফিসার আমি এসব বলবো? হাউ ফানি! আরে এখনো কিন্তু খেলাটা পাল্টে যেতে পারে, আমাদের ফাঁসিতে ঝুলাবে তাই না? এবার দেখো এখান থেকে বেরোনোর পর আমি তোমাদের সাথে কি করি। এই কথা শোনার পর তৌসিফ তাদের দিকে এগিয়ে গেল। এরপর হাসতে হাসতে বলল, করবে তো তখন যখন এখান থেকে যেতে পারবে,
তোমরা এসেছিলে তোমাদের বসদের ছাড়িয়ে নেওয়ার জন্য, কিন্তু এখন তোমাদের বসের সাথে তোমাদেরও ফাঁসির দড়িতে ঝুলতে হবে। আরে দেবরজি, তুমি না একটু বেশি কথা বলো। চলো গাড়ির ভেতরে চলো, আর যেতে না চাইলে একবার পেছনের দিকে তাকাতে পারো। যখন তারা পিছনের দিকে তাকালো তখন দেখতে পেল একটি কালো গাড়ি এসে তাদের সামনে দাঁড়িয়েছে। গাড়ি থেকে সেই ভুয়া সাংবাদিক যে পালিয়ে গেছিল সুবর্ণপুর গ্রামে, সে এজেন্ট নীলা। রিয়ার মেয়ের মিশিকা এবং এজেন্সিও কর্মকর্তা রেহেনা হককে বন্দি করে রেখেছে। এরপর গাড়ির সামনে দাঁড়িয়ে সে বলল, এই অফিসার, নীলা, রেহানা আর মিশিকা, এদের তিনজনকে বোম দিয়ে উড়িয়ে দিতে আমাদের 3 সেকেন্ডও লাগবে না, বুঝতে পেরেছো? তাই গাড়িতে গিয়ে বসে সবাই তাড়াতাড়ি। সিআইডি অফিসাররা সবাই হাত থেকে বন্দুক ফেলে দিল। তখন রজনী আবিরের কাছে আসলো, এরপর গালটা টেনে দিয়ে বলল, ইস, কি বলেছিলাম জামাইরা যে আমাদেরকে ধরা এত সহজ নয়। তোমরা কি ভেবেছিলে আমরা এতটাই বোকা? আমরা আগেই বুঝতে পেরেছিলাম বিপদ হতে পারে, সেই জন্য ইনফরমেশন পাওয়ার সাথে সাথে এদের সবাইকে আমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি। এখন তাড়াতাড়ি চলো আমাদের আস্তানায়, ওখানে গিয়ে আবার আমাদের বাসর করতে হবে। কিন্তু তারা যাওয়া তো দূরের কথা, সেখানে দাঁড়িয়ে হাসতে শুরু করলো। এটা দেখার পর রজনী বলল, কি ব্যাপার জামাই, আমাদের আক্রমণের আগেই পাগল হয়ে গেলে নাকি? তাড়াতাড়ি গাড়িতে ওঠো, এখানে পাগল হলে তো চিকিৎসাও করাতে পারবো না। আমাদের আস্তানায় চলো, ওখানে গিয়ে আদর যত্ন পেলে দেখবে এমনিতেই সব পাগলামি ছুটে যাবে। আবির এবার থামলো না, আর জোরে জোরে হাসতে শুরু করলো। হঠাৎ করেই তারা লক্ষ্য করলো তাদের সবার মাথায় বন্দুক ধরা হয়েছে পিছন থেকে। তার পিছনে তাকাতেই দেখলো মায়া নিশা ফোর্স নিয়ে সেখানে চলে এসেছে। তারা আগে থেকেই উত পেতেছিল যদি কোনো বিপদ হয় আক্রমণ করবে। মায়া তখন রজনীকে ধাক্কা দিয়ে আবিরের থেকে সরিয়ে নিয়ে পড়ল, এই মেয়ে খবরদার, আমার জামাই শরীরে হাত দিবি না। তোর কারণে আমি আমার ভালোবাসার মানুষকে ভুল বুঝতে শুরু করেছিলাম। তোর সাথে তো আমার অনেক বোঝাপড়া বাকি আছে, সেটা একটু পরেই বুঝতে পারবি। আবির এবার রজনীর দিকে এগিয়ে এসে গাল টেনে দিয়ে বলল, তোমাদের কি মনে হলো আমরা এখানে এমনি এমনি এসেছি তৈরি না হয়েই? প্রাণেশ্বরী, এসো, আপনার আসল শ্বশুর বাড়ি যাওয়ার সময় এসে গেছে, চলুন। তোকে তো আমি দেখবেন, তবে আমি থাকবো বাইরে আর তুমি জেলের ভেতরে। ওর তাড়াতাড়ি। এরপর তাদের সবাইকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো। আসলে জীবনে অনেক সময় আমরা চোখের সামনে যা দেখি তা সত্য নাও হতে পারে, হয়তো আড়ালে আরো কোনো ভয়ঙ্কর মিথ্যা লুকিয়ে থাকতে পারে। তাই সবকিছু যাচাই বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ। তাদেরকে গ্রেফতার করে যখন বিচার শুরু হলো ততক্ষণ বেশ কয়েকদিন কেটে গেল। মিশিকাকে এসিপি ইরফান চৌধুরী নিজের কাছেই রেখে দিয়েছেন। তার পরিবারের কেউ নেই, এই বাচ্চা মেয়েটা থাকলে কিছুটা হলেও তিনি সময় কাটাতে পারবেন। আজ তিনি যাচ্ছেন এক বিশেষ জায়গায়, সেই জন্য পাঞ্জাবি পরে বের হয়েছেন। আবিরের পরিবারের কেউ বেঁচে নেই, সেই জন্য তিনি আবিরের বাবা হয়ে মায়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছেন। সবার মুখেই আজ এক উজ্জ্বল হাসি। সেখানে গিয়ে তারা বিয়ের কথাবার্তা পাকা করছিলেন। তখন আবির এবং মায়া ছাদে দাঁড়িয়ে কথা বলছিল। মায়া তখন আবিরকে বলল, আবির, আমি জানি আমি তোমাকে কখনো তোমার মতো ভালোবাসতে পারবো না। আমার জীবনের সব কঠিন মুহূর্তে তুমি আমাকে বিশ্বাস করেছো, কিন্তু যখনই তুমি বিপদে পড়েছো আমি তোমাকে অবিশ্বাস করেছি। কিন্তু বিশ্বাস করো আবির, আমি কখনোই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তোমাকে অবিশ্বাস করিনি। আমার সবসময় মনে হতো তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আর আমি তোমাকে ছাড়া বাঁচবো না আবির। আবির তখন মায়াকে জড়িয়ে ধরে এরপর বলল, আমি জানি তুমি আমাকে কখনো ভুল বুঝতে পারো না, এটা তোমার সাময়িক অভিমান ছিল। কিন্তু একটা কথা মনে রাখবে, ভালোবাসা শুধু মুখ দিয়ে বলার নাম নয়, অন্তরে সেটাকে অনুভব করার নামই ভালোবাসা। জীবনে অনেক সময় অনেক বড় ঝড় আসতে পারে, কিন্তু দিন শেষে তোমার মধ্যে আমি যে শান্তি খুঁজে পাই সেটা অন্য কারো মাঝে কখনোই পাবো না। তাই যে কোনো কাজ করার আগে যাচাই করে নিবে। কেউ এসে বলল চিলে কান নিয়ে গেছে, তাই বলে তুমি চিলের পেছনে না ঘুরে নিজের কানে হাত দিয়ে দেখবে যে কানটা জায়গায় আছে কিনা। মনে রাখবে, ভালোবাসা তখনই খাঁটি হয় যখন একে অপরের প্রতি বিশ্বাস অবিচল থাকে। আমি জানি তুমি আমার উপর অভিমান করে আছো, কিন্তু বিশ্বাস করো আমি কথা দিচ্ছি আর কোনোদিন এরকম করব না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দিতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত আবির? এসিপি স্যারের তো একটা ব্যবস্থা হয়ে গেল, তিনি সারাদিন কাজ করে এসে মিশিকার সাথে বসে সময় কাটাতে পারবেন। আমারও বিয়ের 1 বছরের মাথায় এরকম একটা ছোট্ট মেয়ে ভেবে চাই, ঠিক তোমার মতো। এই কথাগুলো শুনে মায়া লজ্জায় আবিরের মুখে মুখ লুকালো। তাদের ভালোবাসা এভাবেই চলতে থাকুক। সত্যি বলতে জীবনে অনেক কিছু চাওয়ার থাকে, কিন্তু সব চাওয়া মানুষের পূর্ণতা লাভ করে না। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের জন্য তাই নির্ধারণ
করেন যা আমাদের জন্য কল্যাণকর। হয়তো সেটা সাময়িক সময়ের জন্য আমাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু ভবিষ্যতে সেটাই আমাদের উপকারে আসে। এই দেশ আমার, এই দেশ রক্ষা করাও আমাদেরই দায়িত্ব। দেশের সরকার সব দায়িত্ব নিয়ে বসে আছে এটা নয়। দেশের প্রতিটা ক্ষেত্রেই আমরা কোথাও না কোথাও নিজেরা কন্ট্রোল করি। যেমন আপনি বাবা হিসাবে আপনার পরিবারকে কন্ট্রোল করেন, আপনি বড় ভাই হিসাবে আপনার পরিবারকে কন্ট্রোল করেন, সেখানে আপনি নিজের দায়িত্বটা এমনভাবে পালন করুন যাতে আপনার দ্বারা কোনো মানুষ ক্ষতি না হয়। কোথাও না কোথাও গিয়ে আপনি লিডারশিপে বসে আছেন এবং আপনার যেমন উপরস্থ অনেকেই আছে, ঠিক সেই রকম আপনার অধীনস্থ অনেকেই আছে। যখন আপনি আপনার অধীনস্থের সাথে ভালো আচরণ করবেন, তখন আপনার উপরে যারা আছে তারাও আপনার সাথে ভালো ব্যবহার করবে। মানুষকে নিজেদের কর্মফল ভোগ করতেই হবে, সেটা 2 দিন আগে হোক বা 2 দিন পরে। তাই মানুষ হিসাবে মানবিকতাই হোক আমাদের সবচেয়ে বড় পরিচয়। এই প্রত্যাশা রেখে আজকের গল্প এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।